যাই হোক, আগের দিন আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা ছিল ট্র্যাডিশনাল, তাই তো? ট্র্যাডিশনাল যে অ্যাপ্রোচগুলো সেগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকের যেটা আলোচনা হবে সেটা হচ্ছে যে সমসাময়িক যে দৃষ্টিভঙ্গি আর কি, সমসাময়িক যে ধারণা, সেটার মধ্যে প্রথম যেটা আসছে সেটা হচ্ছে আচরণবাদ। এবার বিষয় যেটা বলেছিলাম আগের দিন বলার ক্ষেত্রে, যে ট্র্যাডিশনাল বা প্রথাগত যে দৃষ্টিভঙ্গি, সে দৃষ্টিভঙ্গিগুলো মূলত কী নিয়ে আলোচনা করে, তার মধ্যে তিনটে পড়েছিলাম। তাতে প্রথমে ছিল যে একটা, যেটা বলছিল যে আমাদের ঐতিহাসিক তত্ত্ব, ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি, যারা ইতিহাস থেকে বর্তমানে শিক্ষা নেওয়ার কথা বলছিল, যদি এক কথায় বলি আমি। আর একটা ছিল আমাদের দার্শনিক, যারা বলছিল যে কী রকম হওয়া উচিত আদর্শ রাষ্ট্র বা আদর্শ ব্যবস্থা, আদর্শ কীরকম হওয়া উচিত। আর একটা ছিল লিগাল ইনস্টিটিউশনাল, যারা বলছিল যে প্রতিষ্ঠান কেমন কী হওয়া উচিত। এই তিনটে মূলত আমরা পড়েছিলাম, যদি এক লাইনে আমি সামারাইজ করি। আজকের যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সমসাময়িক। ওই যে ধারণাটা ছিল কখন, গ্রিক রাষ্ট্রচিন্তক যারা শুরু হচ্ছে যখন থেকে, ধরো প্লেটো অ্যারিস্টটল বলেছিলাম, অর্থাৎ তোমার সেই গ্রিক রাষ্ট্রচিন্তা, অর্থাৎ সেই এথেন্স বলো, স্পার্টা বলো, সেখানকার যে রাষ্ট্রচিন্তা, সেই রাষ্ট্রচিন্তা থেকে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত, এই সময়কাল পর্যন্ত কিন্তু এই যে দৃষ্টিভঙ্গিগুলো, অর্থাৎ ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি, আমাদের দার্শনিক চিন্তাভাবনা, আর একটা হচ্ছে আমাদের এই যে ইনস্টিটিউশন, অর্থাৎ প্রতিষ্ঠান ভিত্তিক চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাগুলো চলছিল। এগুলোকে বলা হচ্ছে একসাথে ট্র্যাডিশনাল চিন্তাভাবনা বা প্রথাগত চিন্তাভাবনা, ঠিক আছে, এই বা চিরাচরিত ভাবনা, এই বিভিন্ন নামেই বলা হয় এগুলোকে। তারপর এই যে 1950-এর পর যে ধারণাটা উঠে আসছে সেটা মূলত এই যে আচরণবাদ। আচরণবাদ কি? আচরণবাদকে সহজে যদি বলতে হয় এক কথায়, আচরণবাদ হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের যে বিজ্ঞানিকীকরণ, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান যে বলা হচ্ছে, সেই বিজ্ঞান বলার যে ধারণাটা, সেটাই এক কথায় বলতে গেলে আচরণবাদ, সহজভাবে বলতে গেলে। এবার বিষয়টা তো এতটা সরলভাবে বুঝলে হবে না, আমাদেরকে বিষয়টা গভীরে বুঝতে হবে। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের আচরণবাদী যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির বিভিন্ন চিন্তক রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানে যে বললাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1950-এ গঠিত হচ্ছে, কিন্তু প্রথম কি 1950-এ গঠিত হচ্ছে? নিশ্চয়ই না। এক সেকেন্ড, ফোন। হ্যাঁ, তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের, হ্যাঁ বলছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটা গঠিত হচ্ছে, এটা মানে শুরু হচ্ছে আর কি। তো কিন্তু এর সূত্রপাত কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই হচ্ছে, মানে 1945-এর পর হচ্ছে বা 1950-এর পর হচ্ছে, তা কিন্তু নয়। কারণ আমরা যদি দেখি, এখানে আমি প্রথমে এটাই আলোচনা করে দিই তাহলে, যে কীভাবে উৎপত্তিটা হচ্ছে এবং কীভাবে সেটা, মানে যেটাকে বলে এভলিউশন, মানে বিবর্তনটা কীভাবে হচ্ছে আচরণবাদের একটা তো তত্ত্ব, সেই আচরণবাদী তত্ত্বটার বিবর্তন কীভাবে হচ্ছে সেটা প্রথমে বোঝার চেষ্টা করতে হবে। ওদিকে সংজ্ঞা টঙ্গাগুলো আমি পরে আলোচনা করছি, প্রথমে যেটা লিখেছি। প্রথম বিষয়টা হচ্ছে এখানে একটা বিষয়, যে প্রথম যদি বলতে হয় তাহলে সে গ্রাহাম ওয়ালসের যে ধারণা, আর্থার ব্রেনলে, গ্রাহাম ওয়ালস, এরা প্রাথমিক চিন্তাবিদ ছিল, যারা কিন্তু এই যে সনাতনী দৃষ্টিভঙ্গি তার সমালোচনা করছে। এবং এরা বলছে দৃষ্টবাদের কথা, যেটা আমরা ইংরেজিতে বলি পজিটিভিজম বা দৃষ্টবাদ, এটা কিন্তু একটা দর্শন। এটা সূক্ষ্ম একটা তফাৎ, একটা মন দিয়ে শুনতে হবে, নইলে বিষয়টা বোঝা যাবে না। পজিটিভিজম বা যেটাকে বলে দৃষ্টবাদ, সেটাও বিজ্ঞানের কথা বলে, সেটাও যে আচরণবাদ যে কথাগুলো বলবে, আমি বলবো পরবর্তীকালে আচরণবাদের বৈশিষ্ট্য কী সেগুলো বলবো। আচরণবাদ কি বলবে? আচরণবাদ বলবে যে সব কিছু যুক্তিনিষ্ঠভাবে, বস্তুনিষ্ঠভাবে, যুক্তির ভিত্তিতে দেখতে হবে। অর্থাৎ সেখানে কোনো ভ্যালু, নিজের যে মূল্যবোধ, সেগুলোকে অতটা গুরুত্ব দিলে হবে না। সেগুলো হচ্ছে গুরুত্ব দিতে হবে কোনগুলোকে? সেগুলো হচ্ছে গুরুত্ব দিতে হবে ফ্যাক্ট, তথ্যকে, ডাটাকে, তোমার বৈজ্ঞানিক পদ্ধতিকে, এগুলোকে গুরুত্ব দিতে হবে। আমাদের যদি লক্ষ্য করে দেখি, আমাদের পজিটিভিজম কিন্তু একই কথা বলে, কিন্তু এখানে সূক্ষ্ম পার্থক্য আছে, যেটা এই যে আমরা ওই জন্য কিন্তু এই যে গ্রাহাম ওয়ালসদেরকে আমরা বলছি না এরা আচরণবাদী, এরা প্রাথমিক ভিত্তি স্থাপন করছে। এরা যেটা বলছে সেটা বলছে মানে পজিটিভিজমের কথা বলছে, অর্থাৎ দৃষ্টবাদী ধারণার কথা বলছে। এরা যে দৃষ্টবাদী ধারণার কথা বলছে, এদের এদের ধারণাটা কি? এটা বললাম একটা দর্শন। প্রথম কথা, পার্থক্য কি? এটা একটা দর্শন, আর ওটা একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে। অর্থাৎ কি, আচরণবাদ কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের প্রেক্ষাপটে গড়ে ওঠে একটা ধারণা। রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের প্রেক্ষাপটে আচরণবাদ কি বলছে? আচরণবাদ রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান করে তুলতে চাইছে। আগের দিনই বলছিলাম, আচরণবাদ মানে এই যে বিজ্ঞান করে তুলতে চাইছে, তার কারণ কি? মানুষের যে আচরণ, মানুষের যে ব্যবহার, অর্থাৎ প্রাথমিকভাবে এটা একটা মানে সরলভাবে যদি বুঝতে চেষ্টা করি, যে এই যে আচরণবাদী দৃষ্টিভঙ্গি, এটা তো আমেরিকাতে গড়ে উঠছে। ফলে তাদের যে বক্তব্যটা ছিল, যে তাদের যে উদ্দেশ্যটা ছিল, সেটা হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞানকে এমন একটা বিজ্ঞানে পরিণত করা, বা এমন একটা সাবজেক্ট বা এমন একটা বিষয় হিসেবে গড়ে তোলা, যেখানে রাষ্ট্রবিজ্ঞানকে যে সঠিকভাবে যে নির্বাচন বা মানুষ কিভাবে ভোট দেয়,
মানুষ কোন কারণে কাকে ভোট দেয় এবং কোন কারণে কোন গোষ্ঠী কাকে ভোট দেয়, সেটা ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে হতে পারে, সেটা কেন দেয়, বা এই স্থূল ব্যাপারটাকেই বোঝার জন্য কিন্তু আচরণবাদের উত্থান, যদি আমি খুব ন্যারোলি বলি, মানে খুব সহজভাবে বা খুব ছোট করে বিষয়টাকে বলার চেষ্টা করি, উদ্দেশ্যটা মূলত এটাই ছিল। যাই হোক, কিন্তু আমি যে দৃষ্টবাদের সাথে আচরণবাদের পার্থক্যটা করার চেষ্টা করছিলাম, দৃষ্টবাদ যেটা বলতে চাইছে, মানে পজিটিভিজম যেটা বলতে চাইছে, পজিটিভিজম একটা দর্শন, সেই দর্শনটা কিন্তু শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানে আবদ্ধ নয়। পজিটিভিজম এই দর্শনটা সমাজবিজ্ঞান থেকে শুরু করে মানে পুরো এই যে ডিসিপ্লিন, ওভারঅল সমস্ত ডিসিপ্লিনে প্রভাব ফেলেছে। আচরণবাদ কি ফেলেনি? আচরণবাদ অবশ্যই ফেলেছে। আচরণবাদও অন্যান্য সমাজবিজ্ঞানের শাখার কথা বলতে পারি, যেমন যদি বলি সোশিওলজির কথা, যদি বলি আমি না ইকোনমির কথা বলবো না, সোশিওলজির ব্যাপারে অবশ্যই প্রভাবিত করেছে, বা বিভিন্ন সোশিওলজি, বিভিন্ন সমাজবিজ্ঞান অন্যান্য শাখাতে প্রভাবিত করেছে। কিন্তু মূলত ছিল রাষ্ট্রবিজ্ঞানের একটা, যেটাকে বলে বিপ্লব, বা যেটাকে বলে একটা গুরুত্বপূর্ণ ঘটনা। সেখানে দৃষ্টবাদ ছিল একটা দর্শন, দৃষ্টবাদের গুরুত্ব ছিল অন্য, দৃষ্টবাদের দৃষ্টিভঙ্গি ছিল আরও বৃহৎ, সেখানে আচরণবাদ শুধুমাত্র পলিটিক্যাল সায়েন্স। এই যে পার্থক্যটা একটু মাথায় রাখা প্রয়োজন। প্রাথমিকভাবে শুরু করছে তাহলে কারা? দুজন, একজন হচ্ছে গ্রাহাম ওয়ালস, তাদের বইটা অতটা গুরুত্বপূর্ণ নয়, শুধু নামটা আমি জাস্ট বলার জন্য বলছি, অতটিকে আসে না, কিন্তু তবুও জিনিসটা বুঝে নেওয়ার জন্য প্রয়োজন যে কীভাবে উঠছে, প্রাথমিকভাবে বিকাশ কীভাবে হচ্ছে। তারা ওই দৃষ্টবাদী আচরণটা দিচ্ছে, তারা মানে বিজ্ঞানের কথা বলছে, সমাজবিজ্ঞানকে বস্তুনিষ্ঠ করার কথা বলছে, সেটাই আর্থার বেন্টলে এবং গ্রাহাম ওয়ালসের মাধ্যমে আসছে। এরপর যিনি দ্বিতীয় পর্যায়ে যেটাকে বলছি, সেটা হচ্ছে যে 1920 থেকে 1940 এই সময়কালে যেটা হচ্ছে, সেটা হচ্ছে চার্লস ই মেরিয়াম। ইনি কিন্তু পলিটিক্যাল সায়েন্সের একজন গুরুত্বপূর্ণ চিন্তক। এনার এই বইটা খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে নিউ অ্যাসপেক্ট অফ পলিটিক্স। 1925 সালে বইটা আসছে, এটা সালটাও মনে রাখতে হবে। এখানে কি বলছে উনি? এখানে ওনার মতো আরও অন্যান্য চিন্তাবিদ, উনি কিন্তু প্রথম যিনি হচ্ছে এই বিজ্ঞানকে, মানে এই যে বইটা প্রকাশ করছেন, এবং এই যে শিকাগো স্কুল নামে যে উনি যে একটা শাখা, অর্থাৎ সমাজবিজ্ঞানের একটা নতুন ধারার কথা বলছেন, সেখানে ওনারা মানে এই যে শাখাটা, এরা এই যে গবেষকগণ, আরও কয়েকজন ছিল, এখানে নাম লিখেছি দেখো, এই প্রত্যেকটা নামই মনে রাখবে। হ্যারল্ড ল্যাসওয়েলসের কথা বলা যাবে, জর্জ ক্যাটলিন, স্টুয়ার্ট রাইস, এরা প্রত্যেকে, এরা বলছে যে রাজনীতিকে বুঝতে গেলে শুধুমাত্র আমাদেরকে যে নৈতিকতা, শুধুমাত্র আমরা যে এতদিন পড়ে এসেছি ঐতিহাসিকতা বা ইনস্টিটিউশন, এগুলো বুঝলে হবে না। আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষমতাকে বুঝতে হবে, এবং এই যে প্রত্যেকটা ব্যক্তি কেন এই আচরণটা করছে, তার আচরণের পিছনের যে মনস্তত্ত্বটা, সে কেন এই আচরণটা করছে, তার কেন এই সিদ্ধান্তটা সে নিচ্ছে। একটা কালো মানুষ, এটা তো আমেরিকার প্রেক্ষাপটে কালো মানুষ সাদা মানুষটা ওখানে গুরুত্বপূর্ণ। কালো মানুষ কেন একটা দলকে বেছে নিচ্ছে, সাদা মানুষ কেন একটা দলকে বেছে নিচ্ছে। ভারতের প্রেক্ষাপটে যদি বলি আমি, তাহলে দলিত কেন একটা দলকে বেছে নিচ্ছে, মুসলিম কেন একটা দলকে বেছে নিচ্ছে। প্রাথমিকভাবে আমাদের তো ভোট এইভাবে হয়, মানে এটা মানে কি বলবো, এটা এইভাবে হওয়া উচিত না, আদর্শগতভাবে এভাবে হওয়া উচিত না, কিন্তু আমরা বাস্তবিক দেখি সেটাই হয়। কিন্তু এটাই হচ্ছে বিষয়, যেটা আচরণবাদ যেটা বলছে, আচরণবাদ কী হওয়া উচিত সেটার কথা কিন্তু বলছে না, কি হচ্ছে সেটার কথা বলছে। তাই আমাদেরকে দেখতে হবে, এই যে আমরা যে উদাহরণ দিচ্ছিলাম, ভারতবর্ষের ক্ষেত্রে দলিতের কথা বলছিলাম, মুসলিমের কথা বলছিলাম, বা অন্যান্য জনগোষ্ঠীর কথা যদি বলি, আরও স্পেসিফিক্যালি যদি বলি হরিয়ানার জাটদের কথা বলি, যদি আমি মানে দক্ষিণ ভারতে যদি রেড্ডিদের কথা বলি, এই ধরনের বিষয় যে তারা কাদেরকে ভোট করছে। বিহারে যদি বলি, তারা যাদবরা কাদেরকে ভোট করছে, সেটা ব্যাখ্যা করার একটা নির্দিষ্ট তথ্য, নির্দিষ্ট একটা পদ্ধতি, নির্দিষ্ট তাদের একটা মনস্তত্ত্ব আছে, যে আমরা যেহেতু জাট, তাহলে আমরা জাট ছাড়া কাউকে ভোট দেবো না। এই একটা দৃষ্টিভঙ্গি প্রাথমিকভাবে হয়, যদিও সেটা পরিবর্তন হয়, মানুষের আচরণ কখনো স্থির নয়, কিন্তু প্রাথমিকভাবে এই ধরনের একটা চিন্তাভাবনা থাকে আমাদের ভোট পলিটিক্সে বলো, বা সাধারণভাবে সেটা ভোটের ক্ষেত্রে হতে পারে, বা বিভিন্ন বিষয়ে ইস্যুতে সাপোর্টের বিষয়ে হতে পারে, বা বিরোধের ব্যাপারেও হতে পারে, যে আমরা এটা একজন নন জাট বলছে, তার মানে আমরা এটা সমালোচনা করব, এইরকম বিষয়টা আর কি, বিষয়টা এইভাবে চলে। তো সেইগুলোকে, মনস্তত্ত্বটাকে বোঝার কথা এরা বলছেন এই সময়ে। এই শিকাগো স্কুল প্রথম বলছেন যে মনস্তত্ত্বটা বুঝতে হবে, কিন্তু মনস্তত্ত্বটা বুঝতে হবে কি, বৈজ্ঞানিক মাপকাঠিতে, অর্থাৎ ক্ষমতাকে বুঝতে হবে, এবং সেই ক্ষমতাকে বুঝতে হবে মনস্তত্ত্বের মাপকাঠিতে, অর্থাৎ মানুষের আচরণের যে পেছনের যে চিন্তাভাবনা, মানুষ কেন একটা আচরণ করছে, তার পেছনে কী চিন্তাভাবনা রয়েছে, সেটাকে যদি আমরা বুঝতে পারি, তাহলে তার ভবিষ্যৎ যে পদক্ষেপ, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে এটা কিন্তু বলছে আমাদের শিকাগো স্কুল। তারপর যেটা আসছে সেটাকে আমরা রাষ্ট্রবিজ্ঞান আচরণবাদ হিসেবে পড়ি, যার মূল কাণ্ডারির নাম হচ্ছে কি, ডেভিড ইস্টন।
ডেভিড স্টোন একজন গুরুত্বপূর্ণ নাম, এছাড়াও আরও কয়েকজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক এখানে নাম আছে। দেখো, গ্যাব্রিয়েল ল্যানমোল্ডের কথা বলা যেতে পারে, হ্যারল্ড ল্যাসওয়েলস, ডেভিড টোয়ান, প্রত্যেকের নামই খুব গুরুত্বপূর্ণ। নাম অবশ্যই মনে রাখতে হবে, এদের বেশ কিছু বই আছে সেগুলোও মনে রাখতে হবে। কিন্তু আপাতত যেটা বলছি এটা তাহলে উঠে আসছে 1940 থেকে 1960, 1940 থেকে 1960, কিন্তু স্পেসিফিক্যালি বললে 1950-এর দশকে এটা বিকাশ লাভ করছে। অর্থাৎ এই যে আচরণবাদী দৃষ্টিভঙ্গি বা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সেটা উঠে আসছে রাষ্ট্রবিজ্ঞানের প্রেক্ষিতে 1950 খ্রিস্টাব্দে। তারপর এই তিনটে এই অবধি এলাম। চতুর্থ যেটা হচ্ছে যে পরের টপিকটা, সেটা হচ্ছে উত্তর আচরণবাদ। অর্থাৎ এই আচরণবাদের বেশ কিছু সমালোচনা আছে, যে সমালোচনার কারণে কিন্তু উত্তর আচরণবাদ উঠে আসছে। এবং গুরুত্বপূর্ণ বিষয় হলে সেই মানে যে আচরণবাদ, সেই উত্তর আচরণবাদের ধারণাটাও কিন্তু তুলে আনছে আমাদের ডেভিড স্টোন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং কেন আনছে সেটা আমরা পরের ক্লাসে আরও বিস্তৃতভাবে করবো, আপাতত সেটার বিষয়ে আমি যাচ্ছি না। তাহলে এই চারটে পর্যায়ে কীভাবে বিকাশ লাভ করছে আমাদের আচরণবাদ ধারণাটা, অর্থাৎ এই যে বিহেভিয়ারালিজম যেটা বলছি, আচরণবাদ, অনেকে ব্যবহারবাদও বলে কিন্তু আচরণবাদ বলাই ভালো, এই ধারণাটা তাহলে এই চারটে ধারণার মাধ্যমে বিকাশ লাভ করলো প্রাথমিকভাবে। তাহলে কি পড়লাম? প্রথমে আমরা আগের দিন যেটা পড়েছি সেটা হচ্ছে ট্র্যাডিশনালিজম তিনটে কথা বললো। সেখান থেকে আমরা দেখলাম যে বিজ্ঞানটা প্রয়োজন, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিটা প্রয়োজন, সেটা প্রথম বললো এই দুজন, গ্রাহাম ওয়ালস আর আর্থার বেন্টলি। তারপর শিকাগো স্কুল আসছে, শিকাগো স্কুলের মাধ্যমে চার্লস মেরিয়াম একটা বই লিখলেন এবং তিনি শিকাগো স্কুলের স্থাপনা করলেন। সেটা 1920-এর দশকে, 1925-এ তিনি বইটা লিখছেন। এইভাবে তিনি কি বললেন? তিনি বললেন যে আমাদেরকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে, মনস্তত্ত্বের ভিত্তিতে বুঝতে হবে সব কিছু মানুষের আচরণটাকে। তারপর আসছে আমাদের আচরণ বা ডেভিড স্টোনের হাত ধরে, ঠিক আছে? এই হলো আচরণ। তারপর উত্তর আচরণবাদ আসছে, আধুনিকতা বলছি, উত্তর আচরণবাদে আসছে 1960-এর দশকে। এই গেল আমাদের বিবর্তন। এবার আমি প্রথমে চলে যাচ্ছি। এটা বুঝতে সমস্যা হয়েছে কোনো? না। বেশ, তাহলে এবার হচ্ছে আচরণবাদী দৃষ্টিভঙ্গি যে প্রাথমিক অর্থটা আমি প্রথমেই বললাম আমার নিজের ভাষাতে। এবার দেখো এখানে আমি লিখেছি যে ট্র্যাডিশনালিজম বা প্রথাগত ধারণাটা কী ছিল, ওরা যে সমালোচনাটা ছিল যদি দেখো খেয়াল করে, ওখানে বলা ছিল যে অতি কাল্পনিক ছিল, ঐতিহাসিক ছিল, আইনগত প্রাতিষ্ঠানিক আলোচনা সীমাবদ্ধ ছিল। সেই কারণেই কিন্তু এখানে গড়ে উঠছে আমাদের আচরণবাদ। সেই আচরণবাদের লক্ষ্যটা কি? আচরণবাদের লক্ষ্য হচ্ছে শুধু কাল্পনিক আদর্শগত প্রাতিষ্ঠানিক কাঠামো শুধুমাত্র নয়, সেখান থেকে পর্যবেক্ষণযোগ্য, পরিমাপযোগ্য এবং বিশ্লেষণ করা যাবে। পর্যবেক্ষণযোগ্য মানে কি? যেটা আমরা দেখতে পাবো। আমরা তো মানে যদি বলি যে ঐতিহাসিকতা কি আমরা দেখতে পাই, আমরা সরাসরি চোখে কিন্তু ঐতিহাসিকতা দেখতে পাবো না। বা যদি বলি আমি যে দার্শনিক যে চিন্তাভাবনা, যে প্লেটোর যে চিন্তাভাবনা বলছিলাম, যে কান্টের যে চিন্তাভাবনার কথা বলছিলাম আগের দিন, সেগুলো কি আমরা দেখতে পাই? সেগুলো আমরা কল্পনা করছি, মানে ভাবছি কি হওয়া উচিত, সেগুলো আমরা সেটা আমরা যদি বুঝছি যে কি বলতে চাইছেন ওরা, কি হলে ভালো হতো, কি হলে কেমন হতো, সেটা তো আমরা সচোখে দেখতে পাচ্ছি না। কিন্তু এরা বলছে না, এমন জিনিসকে বুঝতে হবে যেটাকে আমরা দেখতে পাবো, যেটা আমরা মাপতে পারবো, পরিমাপযোগ্য, এবং যেটা আমরা নিজের ইন্দ্রিয় দিয়ে, অর্থাৎ আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, স্পর্শের মাধ্যমে, এই যে 5টা ইন্দ্রিয় আছে, শোনার মাধ্যমে আমরা সেগুলোকে দেখতে পাবো। এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যেগুলোকে মানে স্পর্শ করে দেখতে পাবো, যেগুলো আমরা দেখতে পাবো এবং যেগুলো আমরা পরিমাপ করতে পারবো, সেটাই হচ্ছে আচরণবাদের মূল কথা, যে আমরা শুধুমাত্র মানে কাল্পনিকতা বা ঐতিহাসিকতা বা আইনের মধ্যে থাকবো না। এবার এটা বলছিলাম যে এটা একটা বৈপ্লবিক আন্দোলন, অর্থাৎ শুধুমাত্র ট্র্যাডিশনালিজম নয়, সেই বৈপ্লবিক আন্দোলনটা 1930-এর দশকে প্রথম আসছে, যেটা চার্লস মারিয়াম, পলিটিক্যাল সায়েন্সের প্রেক্ষিতে চার্লস মারিয়াম গুরুত্বপূর্ণ আমি বলছিলাম। আর্থার বেন্টলেরা যেটা বলছে বা পজিটিভিজম যেটা বলছে, সেটা কিন্তু পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে শুধুমাত্র নয়, বা আচরণবাদের প্রেক্ষিতে ওদেরকে অতটা প্রাসঙ্গিক ধরা যায় না। কিন্তু চার্লস মেরিয়াম যেটা বলছে 1925 খ্রিস্টাব্দে তার যে বইটা আসছে, নিউ অ্যাসপেক্টস নামে যে বইটা আসছে, সেটা কিন্তু পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এরপর ওই 1900, তার মানে ওটা মনে রাখতে হবে। তারপর আসছে ডেভিড স্টোন 1950-এ। সেই ডেভিড স্টোন কিন্তু গুরুত্বপূর্ণ কতগুলো বৈশিষ্ট্য দিচ্ছেন, 8টা বৈশিষ্ট্যের কথা আমরা পড়বো পরে, যে যার মাধ্যমে উনি বলছেন যে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে পরিকল্পনা করতে হবে এবং রাষ্ট্রবিজ্ঞানকে বোঝার জন্য এই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিটা নেওয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আচরণবাদ যে বস্তুনিষ্ঠ যে পর্যবেক্ষণের কথা বলছে, তথ্য সংগ্রহের কথা বলছে, পরীক্ষার কথা বলছে, মূল্যবোধ নিরপেক্ষতার কথা বলছে, বস্তুনিষ্ঠ গবেষণার কথা বলছে, এই কথাগুলোই মূলত কিন্তু আচরণবাদ বলছে। এখানে যেগুলো লিখেছি দেখো, এখানে যে রাষ্ট্রবিজ্ঞানকে একটি বিজ্ঞানসম্মত শাস্ত্রে পরিণত করা হচ্ছে এর লক্ষ্য বা উদ্দেশ্য। আর রাজনৈতিক ঘটনাবলীর ব্যাখ্যায় পর্যবেক্ষণ, পরিমাপ, তথ্য সংগ্রহ, পরিমাণ ভিত্তিক পদ্ধতি প্রয়োগ করা। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানকে যে আমি আগের দিন বলছিলাম যে প্রাকৃতিক বিজ্ঞান, অর্থাৎ যে আমরা যদি বলি জীবন বিজ্ঞান বা তোমার ভৌত বিজ্ঞান বা অঙ্ক, এই যে আমরা বিজ্ঞান বলতে তো এগুলোকেই বুঝি, এই বিজ্ঞানের মতো করে আমরা যদি পরীক্ষা করতে পারি, পর্যবেক্ষণ করতে পারি, তথ্য সংগ্রহ বা পরিমাপ করতে পারি, বা পরীক্ষার মাধ্যমে যদি আমরা আনতে পারি, যেখানে আমাদের ব্যক্তিগত মতামতটা কোনো গুরুত্বপূর্ণ অতটা হবে না, সেটাই কিন্তু বলছে আচরণবাদের মূল কথা।
এখানে তাহলে কি বলছে, এখানে মূল চিন্তাবিদ কারা, প্রাথমিক ভিত্তি স্থাপন করছে চার্লস মেরিয়াম, পরবর্তীকালে ডেভিড স্টোন, গ্যাব্রিয়েল আলমন্ড, রবার্ট ডাল, এগুলোই আসছে। মূলত এটাই গুরুত্বপূর্ণ। এখানে দেখো রবার্ট ডালের একটা সংজ্ঞার কথা বলেছি। রবার্ট ডাল কি বলছে, আচরণবাদ কাকে বলছে? রবার্ট ডাল বলছে যে রাজনৈতিক ব্যবস্থায় সক্রিয় ব্যক্তিবর্গের পর্যবেক্ষণযোগ্য আচার বিশ্লেষণ, মানে আচরণ বিশ্লেষণের উপর জোর দিচ্ছেন তিনি। কি বলছেন, রাজনৈতিক ব্যবস্থায় যারা সক্রিয় আছে তাদের যে আচরণ, যেটা আমরা দেখতে পাচ্ছি, যে তাদের সোজা কথায় তারা যাদের ভোট দিচ্ছে বা তারা কাদের হয়ে মিটিং মিছিল করছে, তারা কোন পদক্ষেপ নিচ্ছে, কোন কর্মসূচি নিচ্ছে, তার পিছনে তাদের মানে তারা কী জন্য করছে সেটাকে বোঝার জন্য আমাদেরকে যে পর্যবেক্ষণ যেটা আমরা করতে পারছি, সেটাই আচরণবাদীদের মূল কথা। সেটা কিন্তু রবার্ট ডাল বলছেন। এবার যদি ডেভিড স্টোনের কথা বলি, ডেভিড স্টোন কী বলছেন? ডেভিড স্টোন বলছেন যে এটা একটা বৌদ্ধিক প্রবণতা, এটা একটা মানে প্রাতিষ্ঠানিক আন্দোলন, কিন্তু এটা কিন্তু একটা যেটাকে আমরা একাডেমিক আন্দোলনও তিনি বলছেন। একাডেমিক আন্দোলন মানে কি, এতদিন পর্যন্ত যে রাষ্ট্রবিজ্ঞান পড়াশুনো হচ্ছে সেটা কিন্তু ওই যে 3টে আলোচনা আগের দিন করেছি ওইটাতেই সীমাবদ্ধ ছিল। তার বাইরে যে রাষ্ট্রবিজ্ঞানকে যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে বা বৈজ্ঞানের কোষ্ঠীপাথর দিয়ে বিচার করব, সেই দৃষ্টিভঙ্গিটা ছিল না। এবার রাজনৈতিক গবেষণাকে আরও তিনি বলছেন যে অভিজ্ঞতাবাদী হতে হবে এবং তাত্ত্বিক দিক থেকে সুসংগত করে তুলতে হবে। রাষ্ট্রবিজ্ঞানের যে গবেষণা সেটা তো শুধুমাত্র তাহলে ওই আগের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে হবে না, আমাদের নতুনভাবে দৃষ্টিভঙ্গি দিয়ে, অর্থাৎ বৈজ্ঞানিক যে তথ্য, পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত। বিজ্ঞানকে তো আমরা 3টেই ভাগে দেখি, যে একটা পরীক্ষা করব, সেটাকে পরীক্ষাকে আমরা পর্যবেক্ষণ করব এবং একটা সিদ্ধান্তে আসবো। এই যে পদ্ধতি থাকবে একটা, সেটার মাধ্যমে কিন্তু আমরা দেখবো। এটা কিন্তু ডেভিড স্টোন বলছেন এবং তিনি কিন্তু এই মানে রাষ্ট্রবিজ্ঞানের পড়াশোনার ক্ষেত্রে বা রাষ্ট্রবিজ্ঞানের একাডেমিক আলোচনার ক্ষেত্রে এটাকে একটা বিপ্লবের সঙ্গে তুলনা করছেন, যেটা বৌদ্ধিক একটা বিপ্লবের কথা তিনি বলছেন। এরপর আরেকজন গুরুত্বপূর্ণ হচ্ছেন ডেভিড ট্রুম্যান। তিনি বলছেন যে সামগ্রিক প্রক্রিয়াকে পর্যবেক্ষণযোগ্য এবং বাস্তব আচরণের ভিত্তিতে করতে হবে। কথাটা একই, কথাটার মূল সারবত্তা হচ্ছে এই যে আমাদেরকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, বৈজ্ঞানিক যে দৃষ্টিকোণ, সেটাকে গড়ে তুলতে হবে এবং ঐতিহাসিকতা বা আমাদের ওই যেটা আগের দিন 3টে আলোচনা করেছি, দার্শনিক চিন্তাভাবনা, ঐতিহাসিকতা এবং প্রতিষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে আসতে হবে। এই গেল এদের মূল সাধারণ সংজ্ঞার কথা যদি বলি। এবার এইটা আমরা আলোচনা করে দিয়েছি যে কীভাবে এটা বিকাশ লাভ করেছে বা এর ব্যাখ্যাটা। এবার আচরণবাদের যে মূল বৈশিষ্ট্য, এটা খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই আছে। যে আমি বলছিলাম যে ডেভিড স্টোনের যে বুদ্ধির যে 8টা স্তর, যে বৌদ্ধিক ভিত্তি, অর্থাৎ এই যে আচরণবাদ বলা হচ্ছে, আচরণবাদের এই যে 8টা দৃষ্টিভঙ্গি রয়েছে, 8টা বৈশিষ্ট্যের কথা বলছেন, সেটাকে তিনি দিচ্ছেন কোন বইতে? বইটার নাম খুব গুরুত্বপূর্ণ, ফ্রেমওয়ার্ক অফ দ্য পলিটিক্যাল অ্যানালিসিস। এই বইটাতে তিনি বলছেন এটা 1853, এখানে সালটা আমি লিখিনি কোনো কারণে, 1853 হবে, এটা একটু লিখে নাও, আমি এখানে লিখতে ভুলে গেছি কোনো কারণে, যাই হোক 1853 হবে এটা। এখানে তিনি বলছেন যে 8টা বুদ্ধিভিত্তিক স্তরের কথা বলছেন। এবার আচরণবাদকে তিনি এই যে আচরণবাদের 8টা বৈশিষ্ট্য, এগুলো প্রত্যেকটা কী এবং এই প্রত্যেকটা কোনটার মানে কি, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকে কোশ্চেন আসে যে এই 8টা কী এবং কোনটা মানে কি, কোনটার ধরো 4টে দিল, 4টে অপশান দিল, 3টে এই 8টার মধ্যে দিল, একটা বাইরে থেকে দিল, বললো যে এর মধ্যে কোনটা ডেভিড স্টোন বলেন, এই ধরনের কোশ্চেন আসে। এবং প্রত্যেকটার অর্থ তো বিশ্লেষণ করে মানে বলে দিল যে নিয়মানুবর্তিতা কী, নিয়মানুবর্তিতা সম্পর্কে 4টে লাইন দিল, সেই 4টে লাইন দিয়ে বললো যে কোনটা ডেভিড স্টোনের মতে নিয়মানুবর্তিতার মধ্যে যায় বা কোনটা যায় না। এই 2 রকম কোশ্চেনই আসে বা প্রত্যেকটার ক্ষেত্রে আর কি। তাহলে এগুলো এক এক করে আমরা এবার পড়াশোনা করার চেষ্টা করি যে কী বলতে চাইছে এই 8টা বৈশিষ্ট্য, যেটার মাধ্যমে আমরা পড়লে রাষ্ট্রবিজ্ঞানকে বলো বা সমাজবিজ্ঞানকে যদি বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে বলি, তাহলে সেটাকে আমরা বিজ্ঞান বলতে পারবো বা আচরণবাদী দৃষ্টিভঙ্গি। এই 8টা দৃষ্টিভঙ্গি যদি আমরা বুঝি তাহলে কিন্তু বুঝে নিতে পারবো। তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে নিয়মানুবর্তিতা বা রেগুলারিটিস। রেগুলারিটিস বা নিয়মানুবর্তিতা মানে কি? এই যে কিছুক্ষণ আগেই বলছিলাম না যে ভোটদানের অধিকার, মূলত তো এটা বলছিলাম যে ওই নির্বাচন সর্বস্বতার মাধ্যমেই উঠে আসা আমেরিকাতে। তো নিয়মানুবর্তিতা বা রেগুলারিটিসের মধ্যে যদি আমরা বলি, আমরা যদি সাধারণ জীবনে চিন্তাভাবনা করি যে রেগুলারিটিস মানে কি, নিয়মানুবর্তিতা মানে কি। ধরো বাড়ির যে কোনো কাজের ক্ষেত্রে আমরা, ধরো বাড়িতে যে বাজার করে আমাদের বাবা মা যে বাজার করে, সে কিন্তু একটা নিয়ম মেনেই বাজার করে। ধরো আমার পকেটে তিনি দেখেন যে আমার কাছে কত টাকা আছে, আমার বাজেট হচ্ছে 2000 টাকা, আমার সারা মাসের বাজার করতে হবে, তাহলে কিন্তু তিনি প্রত্যেকটা কোয়ান্টিটি কত কী নেবেন তার একটা নির্দিষ্ট নিয়ম তিনি বা তার একটা ফ্রেমওয়ার্ক কিন্তু তার মাথায় তিনি দেখে যান। মানে যে এই তেলটা আমি এতটা নেব, চাল আমাকে এতটা নিতে হবে, এই মশলাগুলো আমি এতটা পরিমাণ নেব, মানে তার মাথায় এই বিষয়গুলো আছে, একটা নিয়ম আছে, সেই নিয়মটা কিন্তু সে তৈরি করলো এবং তার সেটা দক্ষতার ভিত্তিতে। নিয়মানুবর্তিতা বলতে এখানে কী বোঝাচ্ছে? এখানে আমাদেরকে সবসময় বুঝতে হবে আচরণবাদী দৃষ্টিভঙ্গিটা, নিয়মানুবর্তিতা বুঝতে হবে সবসময় ওই ভোটাধিকারের ভিত্তিতে, মানুষের রাজনৈতিক আচরণের ভিত্তিতে এবং মানুষের রাজনৈতিক আচরণের মাধ্যমে যে সিদ্ধান্ত গ্রহণ করছে তার মাধ্যমে। সেক্ষেত্রে এই যে নিয়মানুবর্তিতার কথা বলছি, সেখানে কি বলছে যে মানুষ কেন কাকে ভোট দিচ্ছে,
এই যে উদাহরণগুলো আমি কিছুক্ষণ আগে দিচ্ছিলাম, আমেরিকার ক্ষেত্রে যে সাদা মানুষ, কালো মানুষ, বা আমাদের ভারতবর্ষের প্রেক্ষাপটে মুসলিমরা বা হিন্দুর মধ্যেও বহু প্রেক্ষাপট, যে দলিতের কথা বলছিলাম, বা বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন ডমিনেন্ট কাস্টের কথা বলছিলাম, যেটা তারা কেন ভোট দিচ্ছে একটা দলকে বা কেন দিচ্ছে না একটা দলকে। যে সাধারণভাবে বলা হয় কি মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না, তার কারণ নিশ্চয়ই মুসলিমদের কাছে আছে, বা তার কারণ নিশ্চয়ই বিজেপি এমন কিছু কাজ করে, বা এই ধরনের যে তাদের যে মতাদর্শের সাথে মেলে না। একইভাবে যদি আমি বলি যে দলিতদের যে রাজনৈতিক দল, আমি মানে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যদি বলি, তাহলে যে মায়াবতীর দল রয়েছে উত্তরপ্রদেশে, তাকে দলিতরা ভোট দিয়ে ক্ষমতায় এনেছিল, তাহলে তাকে এখন দিচ্ছে না। সেগুলো কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, তার একটা কিন্তু নিয়ম আছে, এবং সেটাই বলছেন এনারা যে এই ডেভিড স্টোন প্রমুখ যে ব্যক্তিরা, তারা বলছে কি যে প্রত্যেকটা বিষয়ের একটা ধারাবাহিকতা আছে, প্রত্যেকটা মানুষের রাজনৈতিক আচরণের মধ্যে একটা মিল আছে। সেইটা মিলটাকে আমাদেরকে বুঝতে হবে তাদের রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে, তাদের কোন পরিস্থিতিতে তারা কেন ভোট দিচ্ছে। প্রত্যেকটা প্রেক্ষাপটকে যদি আমরা বুঝে ফেলি যে তাদের অবস্থানটা কী, তাদের প্রেক্ষাপটটা কী, তাহলে আমরা বুঝে ফেলবো যে তারাই কেন ভোট দিচ্ছে, বা তাদের এই নিয়মানুবর্তিতা বা নির্দিষ্ট একটা ছকে কেন তারা করছে। এটা একটা বৈশিষ্ট্য গেল। দ্বিতীয়টা হচ্ছে ভেরিফিকেশান মানে হচ্ছে যাচাইকরণ, অর্থাৎ যেটাকে বলে আমরা তার সত্যতাকে যাচাইকরণ আর কি, যে কেন এই ঘটনাটা ঘটছে। আমরা তো বললে মেনে নেব না যে দলিতরা মায়াবতীকে ভোট দেয়, এটা তাহলে প্রমাণ করতে হবে। সেটা প্রমাণটা কীভাবে করবো, সেটা প্রমাণ করবো তথ্যের ভিত্তিতে। যেমন যদি আমরা সাধারণভাবে ভাবি যে একটা ডাক্তারের কাছে যদি আমরা যাই প্রাথমিকভাবে, সে ডাক্তার কী করবে, সে ডাক্তার প্রাথমিকভাবে তো আমাদের ওষুধ দিয়ে দেবে না। সে দেখবে যে প্রথমে যে কী সমস্যা, তো তাহলে তুমি রক্ত, যদি প্রয়োজন হয় যে তুমি তাহলে রক্ত বা বিভিন্ন পরীক্ষার কথা বলে, সেই পরীক্ষার ভিত্তিতে কিন্তু ডাক্তার ওষুধ দেয়। তেমনভাবে এনারা বলছে যে কোন ব্যক্তি কোন আচরণ করছে সেটার কিন্তু একটা নির্দিষ্ট ভিত্তি আছে, বা নির্দিষ্ট একটা অনুমান আছে। প্রত্যেকটা যারা গোষ্ঠী বলো, ব্যক্তি বলো, তারা ভোট দিচ্ছে, তারা কোনো একটা নির্দিষ্ট অনুমানের ভিত্তিতে তারা কিন্তু এটা করছে। এবং সেটাকে কিন্তু আমাদেরকে সূত্র তৈরি করতে গেলে তাহলে কিন্তু আমাদের তাদের কারণটাকে বুঝতে হবে, এবং সেটার জন্য আমাদের প্রয়োজন যেটা হচ্ছে ভেরিফিকেশন বা সত্যতা যে যাচাইকরণ, বা এই যে তথ্যটা যেটা আসছে সেটাকে আমাদের যাচাই করতে হবে। যাচাই না করলে পরে আমরা বুঝতে পারবো না যে সেটার জন্য সেটা গুরুত্বপূর্ণ কি না, বা কতটা গুরুত্বপূর্ণ যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এটা একটা দ্বিতীয় গেল। তৃতীয় যেটা বলছে সেটা হচ্ছে কৌশলগত সচেতনতা বা টেকনিক্স, বা এটা হ্যাঁ একই ক্ষেত্রে একই সঙ্গে আমি যে দুভাবে ব্যাখ্যা করছি, আর একটা ভাবে ব্যাখ্যা করা যায়, সেটা হচ্ছে গবেষণার ক্ষেত্রে। এরা তো একটা একাডেমিকও একসাথে, এই যে ধরো রেগুলারিটিসের কথা বললাম বা ভেরিফিকেশনের কথা বললাম, এগুলো কিন্তু যদি আমি গবেষণার ক্ষেত্রে বলি, যে একাডেমিক গবেষণা যেগুলো হয়, সেক্ষেত্রেও কিন্তু এই আচরণবাদ একটা গুরুত্বপূর্ণ বিপ্লব এনেছে। তারা কিন্তু এগুলো কিন্তু গবেষণার প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ। এবং গবেষণার প্রেক্ষাপটে যদি ভাবি যে রেগুলারিটিস মানে কি, আমরা গবেষণার ক্ষেত্রে একটা কিন্তু আমাদের নির্দিষ্ট নিয়ম মেনেই গবেষণা করতে হয়। হঠাৎ করে কোনো একটা বিষয় নিয়ে আমরা গবেষণা করতে পারি না। তার জন্য কি আমাদের কি করতে হয়, নির্দিষ্ট একটা পদ্ধতি আছে আমাদের। ধরো প্রাথমিকভাবে যদি বলি, আমাদেরকে নেট সেট পরীক্ষা দিতে হয়, তারপর নেট সেট কোয়ালিফাই করলে বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজগুলোতে যেখানে পিএইচডি হয় সেখানে আমাদেরকে এন্ট্রান্স দিতে হয়। এই যে একটা নিয়মানুবর্তিতা, রেগুলারিটিস রয়েছে, সেগুলো আমাদেরকে মানতে হয়। ভেরিফিকেশানের কথা যদি বলি, আমরা একটা বিষয় নিয়ে গেলাম যে স্যার বা ম্যাডাম আমি এই বিষয়টা নিয়ে গবেষণা করতে চাই, তখন স্যার বা ম্যাডাম তিনি বলবেন যে এই বিষয়টা নিয়ে তুমি গবেষণা করবে। তাহলে এই গবেষণা নিয়ে তারা প্রথমেই বলবে যে তোমাকে এই বিষয় নিয়ে কী কী কাজ হয়েছে তুমি ভাবো, কী কী কাজ হয়েছে সেগুলো পড়ো, তারপর তুমি বুঝতে পারবে যে কোন কাজগুলো করা উচিত। তাহলে তারা কি বলবে, ভেরিফিকেশানের জন্য বলবে যে এইটা কি আদৌ কাজটা করা সম্ভব, বা এই গবেষণাটা যেটা তুমি করবে ভাবছো সেটা কি আদৌ করা সম্ভব। এইটা যে পদ্ধতি, এটাকেই ভেরিফিকেশানের হিসেবে বর্ণনা করা যেতে পারে। মানে তিন ভাগে আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি। একটা সাধারণ জীবনের ক্ষেত্রে কীরকম হতে পারে, একটা ব্যাখ্যা করছি যে ভোটাধিকারের ক্ষেত্রে মানে বিভিন্ন নির্বাচনী প্রেক্ষাপটে, আর একটা বুঝতে হচ্ছে আমাদের রিসার্চের প্রেক্ষাপটে। তিনটে প্রেক্ষাপটেই কিন্তু এই আচরণবাদ আমাদেরকে প্রভাবিত করেছে, এবং এখনও করছে, এবং ভবিষ্যতেও করবে, যেহেতু এটা একটা পদ্ধতি। সমালোচনার অবশ্যই আছে, সেগুলোও পড়বো, সেগুলোও আলোচনা করব। তাই তৃতীয় যেটা বলছি সেটা হচ্ছে কৌশলগত সচেতনতা বা টেকনিক্স। অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের একটা টেকনিক আছে। যেমন আমরা যদি বলি ডাক্তারের কথা বলি, ডাক্তার কিন্তু মানে জ্বর মাপার থার্মোমিটার দিয়ে কিন্তু আমাদেরকে রক্ত পরীক্ষা করে না। কোন পরীক্ষার জন্য কি মানে টেকনিক লাগবে, কি কৌশল লাগবে, কি পদ্ধতি লাগবে, সেটা কিন্তু ডাক্তার জানে। তেমনি কোন গবেষণার জন্য কোন পদ্ধতি, যেটাকে গবেষণার ক্ষেত্রে মেথোডোলজি বলা হয়, সেই কোন পদ্ধতির জন্য, ধরো আমি একটা দেখতে চাইছি যে ভারতবর্ষের গণতন্ত্রের প্রকৃতি কেমন। এটাকে যদি আমি বলি যে ভারতবর্ষের গণতন্ত্রের প্রকৃতি 100,
এটা তো ব্যাখ্যা করা যাবে না। তাহলে আমাদেরকে কীভাবে ব্যাখ্যা করতে হবে যে গণতন্ত্রের প্রকৃতি এটা একটা হচ্ছে কোয়ালিটেটিভ স্টাডি। কোয়ালিটেটিভ স্টাডি মানে হচ্ছে এটা গুণগত, মানে কেমন যে প্রশ্নটা। এটা যদি বলতাম যে পশ্চিমবঙ্গের মহিলাদের ভোটাধিকারের হার কত, কোশ্চেনটা যদি এটা হতো, তাহলে যদি আমি বলতাম যে মহিলাদের ভোটাধিকারের হার 70%, তাহলে উত্তরটা সঠিক হতো। তাহলে কোনটাকে কিভাবে কোন টেকনিক দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে, বা ধরো আরও ডিটেলসে যদি বলি যে গবেষণার ক্ষেত্রে, যে আমি যদি ওই যে গণতন্ত্রের ব্যাপারটাই বলি, গণতন্ত্রের এই বিষয়টা যদি আমি তথ্য সংগ্রহ করতে যাই, এটার জন্য আমাকে কী করতে হবে? এটার জন্য কিন্তু আমি যেটাকে বলে গুনতে পারবো না। এটাকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি সার্ভে করতে পারি। এটার জন্য আমি মানুষের ইন্টারভিউ নিতে পারি। কিন্তু ওই যে মহিলাদের বিষয়টা, এটার জন্য কিন্তু আমাকে সার্ভে করতে হবে, এবং এই সার্ভেটা কিন্তু দুভাবেই করা যায়, একটা হচ্ছে কোয়ালিটেটিভ, একটা কোয়ান্টিটেটিভ। যাই হোক, অত ডিটেলসে যাওয়ার দরকার নেই। তো বিষয়টা হচ্ছে টেকনিক, অর্থাৎ কোন বিষয়ের জন্য কোনটা প্রয়োজন সেটাকে আমাদেরকে বুঝতে হবে এই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করার ক্ষেত্রে। এইগুলো তৃতীয়। এবার চতুর্থ যেটা কথা উনি বলছে সেটা হচ্ছে কোয়ান্টিফিকেশান, অর্থাৎ যেটা সংখ্যায় মাপতে হবে। অর্থাৎ এই যেটা এতক্ষণ বলছিলাম কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভের পার্থক্য। কোয়ালিটেটিভ মানে বললাম গুণগত, আর কোয়ান্টিটেটিভ যেটা মানে হচ্ছে সেটা হচ্ছে গাণিতিক। কোয়ালিটেটিভ মানে হচ্ছে গুণগত, কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে সংখ্যা। এই যে দুটো উদাহরণ এক্ষুনি দিলাম, একটা হচ্ছে গণতন্ত্রের প্রকৃতি বা গণতন্ত্রের গুরুত্ব কেমন, আর একটা বললাম যে মহিলাদের ভোটাধিকারের হার কেমন, কত। এই দুটোই একটা হচ্ছে যেটা গণতন্ত্রটা, ওটা হচ্ছে কোয়ালিটেটিভ, আর এই যে সংখ্যা যেটা মাপা হচ্ছে সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। অর্থাৎ যে উনি বলছেন যে সমস্ত কিছুকে আমাদেরকে তথ্যের ভিত্তিতে মাপতে হবে। অর্থাৎ এই যে গণতন্ত্রের কথাটা বললাম, যে গণতন্ত্রের প্রকৃতি কেমন, সেটাকেও আমাদেরকে একটা তথ্যের ভিত্তিতে দেখাতে হবে। শুধুমাত্র আমি বলে দিলাম যে একটা মানুষের ইন্টারভিউ নিয়ে যে এখানে আমার ভোটাধিকার নেই, কি আমার কথা বলার অধিকার নেই, তাই আমার নেই, সেটা কতজন বলছে। এরা তখন বলবে যে এই আচরণবাদী বা ডেভিড ইস্টনরা বলবে কি যে কতজন মানুষ বলছেন, 100 জনকে তুমি ধরে নাও স্যাম্পল সাইজ রেখেছো, তারা কতজন বলছেন যে আমার এই গণতন্ত্রের কী কী শর্ত রয়েছে, সেই শর্তের সাথে তারা সমর্থন করছেন বা কারা কারা সমর্থন করছেন না, এই তথ্যটাকে তুলে ধরতে হবে। অর্থাৎ শুধুমাত্র তুমি নিজের ভাষায় ব্যাখ্যা করে দিলে বা শুধুমাত্র তুমি তোমার মতো করে ব্যাখ্যা করে দিলে সেটা হবে না। আমাদেরকে রাষ্ট্রবিজ্ঞানকে বা এই যে আচরণবাদী দৃষ্টিভঙ্গি দিয়ে যখন ব্যাখ্যা করতে হবে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে যখন ব্যাখ্যা করতে হবে, তখন সেটা হতে পারে কোয়ালিটেটিভ স্টাডি, হতে পারে সেটা গুণগত অধ্যয়ন, হতে পারে সেটা একটা ভোটাধিকারের বিষয় নয়, কিন্তু সেই যেটাকে সংখ্যা দিয়ে ব্যাখ্যা করা যায় না, কিন্তু সেটাকেও আমাদেরকে কোনো একটা তথ্যের ভিত্তিতে, কোনো না কোনোভাবে তথ্যে, যেমন আমি উদাহরণ দিলাম যে কতজন মানুষ বলছেন এবং কোন বিষয়ে কতজন মানুষ সমর্থন বা অসমর্থন করছে, সেই তথ্যের ভিত্তিতে আমাদেরকে প্রমাণ করতে হবে যে সেটা কতটা কোয়ান্টিফাইড, মানে কতটা সংখ্যায় তারা বলছে। এটা একটা পদ্ধতি যার মাধ্যমে উনি বলছেন যে রাষ্ট্রবিজ্ঞানকে বা কোনো সমাজবিজ্ঞানকে কিন্তু আমরা বিজ্ঞানের পর্যায়ে নিয়ে যেতে পারি। আর একটা কী বলছেন, আর একটা বলছেন যে মূল্যমান নিরপেক্ষতা, অর্থাৎ ভ্যালু নিউট্রালিটি। এই যে আগের দিনের যে তিনটে দৃষ্টিভঙ্গির কথা যদি আমরা দেখি আবারও, যে এখানে প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে কী ছিল, ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে আমাদের আগে মানুষ কেমন ব্যবহার করেছে তার প্রেক্ষাপটে আমরা বর্তমানটাকে বা ভবিষ্যৎটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম। একইভাবে যদি আমরা বলি যে সেখান দিয়ে আমাদের যেটা দার্শনিক চিন্তাভাবনা কী হওয়া উচিত তার চিন্তাভাবনা করছে, এবং যেটা লিগ্যাল ইনস্টিটিউশন ছিল তারা বলছে যে আইন বা প্রতিষ্ঠান কী ভাবছে সেটার ভিত্তিতে করার কথা বলছে। এই তিনটে প্রেক্ষিতেই কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে মানুষের আচরণ, মানুষের যে দৃষ্টিভঙ্গি, এই যে যদি দার্শনিকের কথাই ধরো, যে মানুষ কি ভাবছে এবং মানুষ তার যে নিজস্ব মতামত, এই যে প্লেটো যে বলেছে, যে প্লেটোর যে দৃষ্টিভঙ্গি বা কান্টের যে দৃষ্টিভঙ্গি, বা এই যে যারা দার্শনিক ছিল, যারা ধরো অ্যারিস্টটলের যে দৃষ্টিভঙ্গি, তারা কি বলেছে, তাদের যে নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব যে বেড়ে ওঠা, নিজস্ব যে প্রকৃতি, তাদের যে শিক্ষা, সব কিছু মিলিয়ে তো তারা একটা দৃষ্টিভঙ্গি দিয়েছে। এরা বলছে যে ওই যে ব্যক্তির ব্যক্তিগত যে দৃষ্টিভঙ্গি, ব্যক্তির ব্যক্তিগত যে আচরণ, ব্যক্তির ব্যক্তিগত যে প্রেক্ষাপট, সেটা যেন কোনো মতেই কোনো সিদ্ধান্ত গ্রহণের পক্ষে একটা বিষয় না হয়ে ওঠে। অর্থাৎ সেটা যেন কোনো মতে একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির বাধা বা কোনো রকমভাবে নির্ধারক না হয়ে ওঠে। অর্থাৎ আমাদেরকে যে কোনো গবেষণায় হোক বা যে কোনো বিষয়ে বা যে কোনো নির্বাচনের তথ্য হোক বা যে কোনো তথ্যের ভিত্তিতে আমাদের কি হওয়া উচিত সেটা নয়, কি হচ্ছে বা হোয়াট অট টু বি নয়, হোয়াট ইজ, কি আছে, কি হচ্ছে, সেটাকেই আমাদেরকে দেখতে হবে। যেটা করলে কিন্তু আমাদের ওই যে কোনটা ভালো মন্দ দেখার প্রয়োজন নেই, প্রয়োজন হচ্ছে কোনটা হচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে সেটাই দেখতে হবে। এবং সেখানে মানুষের ব্যক্তিগত যে
একটা চরিত্র, মানুষের ব্যক্তিগত যে বৈশিষ্ট্য সেগুলোকে যত সম্ভব সেটাকে হটাতে হবে, যেটাকে যতটা সম্ভব মানে সরিয়ে দিয়ে আমাদেরকে গবেষণার ক্ষেত্রে বা আলোচনার ক্ষেত্রে সেটাকে বৈজ্ঞানিক করে তুলতে হবে। সেটা কতটা সম্ভব সেটা নিয়ে তর্ক বিতর্ক আছে এবং বিতর্ক অবশ্যই রয়েছে, কিন্তু সেটাকে করতে হবে। এটা কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বা আচরণবাদী দৃষ্টিভঙ্গি যদি নিতে হয় তাহলে এটাকে করতে হবে বলে বলছেন ডেভিড স্টোন তার এই যে 8টা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর যেটা আসছে সেটা বলছে যে সিস্টেমাটাইজেশন অর্থাৎ পদ্ধতিকরণ বা সুসংগতকরণ, অর্থাৎ আমরা যদি কোনো একটা বিষয়ে গবেষণা করতে যাই তাহলে আমাদের একটা নির্দিষ্ট যেটা বলে পদ্ধতি মেনটেন করতে হবে। অর্থাৎ এই যে আগে বলছিলাম কিছুক্ষণ আগে আলোচনার ক্ষেত্রে যে একটা গবেষণার জন্য আমাদেরকে কী করতে হবে, একটা গবেষণার ক্ষেত্রে আমরা নির্দিষ্ট এক্সাম পাস করলাম, সেটা তো একটা পদ্ধতি গেল, সেটা একটা পথ গেল, কিন্তু আমাদেরকে গবেষণা করার সময় যখন আমরা গবেষণাটা করছি তার একটা নির্দিষ্ট সিস্টেম থাকবে বা নির্দিষ্ট পদ্ধতি থাকবে। সেই পদ্ধতিটা কেমন? এই যে আমাদের টিচাররা প্রথমে বললেন তুমি একটা এই যে গবেষণা করতে চাইছো যে ভারতবর্ষের ভোটাধিকার, ভারতবর্ষের গণতন্ত্রের প্রকৃতি কেমন, তাহলে তুমি ভারতবর্ষের গণতন্ত্রের প্রকৃতি সংক্রান্ত যে যে লেখাগুলো আজ অবধি হয়েছে সেগুলো পড়াশুনো করো। এই এটাকে বলছে একটা পদ্ধতি স্টেপ। সেটা কি বলছে? সেটাকে বলা হচ্ছে লিটারেচার রিভিউ। মানে তুমি এক্সিস্টিং যে লিটারেচার বা এক্সিস্টিং যে সাহিত্য তোমার বিষয়ে রয়েছে সেগুলোকে পড়ে ফেলো। সেগুলোকে যখন তুমি পড়ে ফেললে তখন তুমি দেখলে যে সেই সম্পর্ক কী কী কাজ হয়ে গেছে তুমি বুঝে ফেললে। তারপরের যে স্টেপটা হচ্ছে সেই স্টেপ থেকে তুমি বুঝলে যে কোন কোন জায়গায় কাজ হয়েছে, যেমন বুঝলে তেমন আবার যেটা বুঝতে পারলে সেটা হচ্ছে যে কোন কোন জায়গায় কাজ হয়নি, সেটাকে বলছে রিসার্চ গ্যাপ। এই রিসার্চ গ্যাপটা যখন তুমি তৈরি করে ফেললে, সেই রিসার্চ গ্যাপ থেকে তুমি তৈরি করলে কি, সেটা হচ্ছে তোমার রিসার্চ কোয়েশ্চেন বা তুমি কী কী প্রশ্ন তোমার এই গবেষণার মধ্যে দিয়ে উত্তর দেবে, অর্থাৎ তুমি কোন সমস্যাটা সমাধান করবে, সেটা একটা স্টেপ হলো। পরবর্তী স্টেপ কি? পরবর্তী স্টেপ হচ্ছে তুমি কোন এই যে প্রশ্নগুলো উত্তর দেবে সেগুলো কোন পদ্ধতির মাধ্যমে দেবে, কি মেথডোলজি তুমি ব্যবহার করবে, কোন কোন মেথড তুমি ব্যবহার করবে, সেটা একটা স্টেপ হলো। তারপরে কি করবে? তুমি এই যখন প্রশ্ন তৈরি হয়ে গেলো, মেথড তৈরি হয়ে গেল, তখন তুমি গবেষণাটা শুরু করলে। গবেষণার জন্য তোমাকে ফিল্ড সার্ভেতে যেতে হলো। তুমি নির্দিষ্ট যেমন তোমার কাজ, যদি বললি যে গণতন্ত্রের প্রকৃতি, তাহলে গণতন্ত্রের প্রকৃতির জন্য আমাদেরকে দেখতে হবে যে গণতন্ত্রের কী কী ধাপ রয়েছে বা কোন কোন মানে প্যারামিটার দিয়ে আমরা গণতন্ত্রকে মাপতে পারবো। সেই প্যারামিটারগুলোকে মাপার জন্য আমাদেরকে কি কি প্রশ্ন আমরা ইন্টারভিউ করব, নাকি এই যে মেথডের কথা বললাম মেথডোলজির মাধ্যমে সেগুলো আমরা ডিসাইড করে ফেলেছি, সেইগুলোকে আমরা ফিল্ড সার্ভেতে করলাম, সেটা একটা পথ গেল। এরপর যে স্টেপটা সেটা হচ্ছে আমরা এই যে এতদিন ধরে আলোচনা করলাম, এত পড়াশুনো করলাম, এত তথ্য সংগ্রহ করলাম, এবার আমরা লিখবো, আমাদের যে থিসিস হবে সেটা লিখে ফেলবো, সেটা হবে আমাদের থিসিস রাইটিং। সেই থিসিস রাইটিং করার পর সেটাকে আমরা কিন্তু আবার একটা আমার গাইডের সাথে পরামর্শ করলাম, মানে কন্টিনিউ গাইডের সাথে পরামর্শ চলবে। এবার তারপর সেই যে লেখাটা লিখলাম সেটা আমরা একজন এক্সটার্নালের কাছে পাঠানো হলো, তিনি পড়লেন, তিনি দেখলেন যে না এটা একটা গুরুত্বপূর্ণ কাজ হয়েছে এবং যেটা হচ্ছে আগের লেখার সাথে কোনো মিল নেই, যেটা নতুন একটা গুরুত্বপূর্ণ এক্সিস্টিং বডি অফ লিটারেচার, অর্থাৎ যে সাহিত্য রয়েছে সেখানে তোমার নতুন কিছু একটা কন্ট্রিবিউশন তুমি করতে পেরেছো, তখনই কিন্তু সেই গবেষণাটা সম্পূর্ণ হলো। তাহলে আমি কি বলতে চেষ্টা করলাম? একটা গবেষণার পদ্ধতি আমি পুরো বোঝানোর চেষ্টা করলাম যে একটা গবেষণার পদ্ধতি বা একটা গবেষণার যে সংহতি, একটা গবেষণার যে প্রকৃতি কীভাবে একটা কৌশল মেনে চলে, কীভাবে একটা পদ্ধতি মেনটেন করে চলে, তেমনটাই কিন্তু প্রত্যেকটা গবেষণার ক্ষেত্রে হওয়া উচিত বলে আমাদের ডেভিড স্টোন বলছেন। সেটা না হলে পরে সেটা কিন্তু বৈজ্ঞানিক বিষয় বা আচরণবাদী দৃষ্টিভঙ্গিতে সেটা একটা গুরুত্বপূর্ণ যে আচরণ হয়ে উঠবে না, গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে উঠবে না। তাহলে এটার জন্য এই যে পদ্ধতিটাকে আমাদেরকে মেনটেন করতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে কি, উনি বলছেন যে এই যে আচরণবাদী দৃষ্টিভঙ্গিতে আমাদেরকে এটা হতে হবে বিশুদ্ধ বিজ্ঞান, অর্থাৎ শুধুমাত্র মানে কোয়ান্টিফিকেশান না বা শুধুমাত্র একটা পদ্ধতি ফলো করলাম এমনটা না। আমাদের উনি বলছেন যে আচরণবাদী দৃষ্টিভঙ্গিতে সমাজবিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞানকে যেটা হতে হবে সেটা পিওর সায়েন্স হতে হবে, অর্থাৎ সেখানে যেমন আমরা ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞানের কথা বলি সেই একইভাবে কিন্তু বিশুদ্ধ বিজ্ঞান হতে হবে, সেখানে কোনো সমাজবিজ্ঞানের আলাদা কোনো নিয়ম হতে পারে না। অর্থাৎ এই যে পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্তের যে নিয়ম, অর্থাৎ H2O থেকে যে জল হবে তেমন যেমন যেটা বিজ্ঞান, তেমনভাবে যে আমরা যদি মানুষের আচরণকেও সেই একইভাবে আমাদেরকে বৈজ্ঞানিকীকরণ করতে হবে, তথ্য নির্মাণ করতে হবে, যাতে করে আমরা প্রত্যেকটা পরিস্থিতিতে স্থান কাল পাত্র নির্বিশেষে আমরা একই সূত্রকে পৃথিবীর সর্বত্র যেটাকে আমরা স্থাপন করতে পারবো এবং যেটা সর্বত্র সত্য হবে, সেটাকেই উনি বলছেন পিওর সায়েন্স বা বিজ্ঞান। তাহলে এই যে বিশুদ্ধ বিজ্ঞানের কথা বলছেন, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর একটা কি, আর একটা হচ্ছে সংহতিকরণ বা আন্তঃশৃঙ্খলা ভিত্তিক, অর্থাৎ ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনের কথা বলছেন উনি কি, যেটা বলছেন যে
আমাদেরকে শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান পড়ছি, রাষ্ট্রবিজ্ঞান পড়লে হবে না। রাষ্ট্রবিজ্ঞানের সাথে আমাদেরকে বুঝতে হবে যে অর্থনীতির সম্পর্কটা কী, রাষ্ট্রবিজ্ঞানের সাথে আমাদেরকে বুঝতে হবে সমাজবিজ্ঞানের সম্পর্কটা কী, রাষ্ট্রবিজ্ঞানের সাথে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞাটা কী, আর রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে তুলনামূলক সাহিত্যের সম্পর্ক কী। মানে এই যে সমস্ত সমাজবিজ্ঞানের সাথে বা এমনকি বিজ্ঞানের সাথেও রাষ্ট্রবিজ্ঞানের কী সম্পর্ক, সমাজবিজ্ঞান, মনস্তত্ত্ব, অর্থনীতি সব কিছুর সাথে মানুষের আচরণকে বুঝতে গেলে এগুলোকে কিন্তু আমাদেরকে না বুঝলে পরে আমরা বুঝতে পারবো না। তাহলে আমাদের এই যে পুরো বিষয়টাকে নিয়ে একটা, যেটাকে বলে ইন্টারডিসিপ্লিনারি, মানে হচ্ছে প্রত্যেকটা বিষয়ভিত্তিক, আন্তঃবিষয়মূলক একটা আন্তঃশৃঙ্খলা ভিত্তিক একটা আমাদেরকে আলোচনা করতে হবে, একটা দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে, যাতে করে আমরা বিষয়টাকে বিজ্ঞান অর্থাৎ সমস্ত প্রেক্ষাপটে, যেমনটা বললাম স্থান কাল পাত্র নির্বিশেষে, সেটা সারা পৃথিবীতে বলো, যে কোনো পরিস্থিতিতে হোক, যে কোনো রাজনৈতিক ব্যবস্থায় হোক, যে কোনো দেশে হোক, যে কোনো অবস্থায় হোক, সেটা কিন্তু সত্য বলে প্রমাণিত হবে। তাহলেই সেটা হবে বিজ্ঞান এবং তাহলেই সেটা হবে আচরণবাদের ভিত্তিতে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এই যে 8টা বিষয়, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন আমি বললাম, ব্যাখ্যা করার চেষ্টা করলাম আমি। এই যে বললাম নিয়মানুবর্তিতা, ভেরিফিকেশান বা রেগুলারিটি, মানে তোমার রেগুলারিটিস, তারপর যে বললাম যাচাইকরণ বা ভেরিফিকেশান, কৌশলগত সচেতনতা বা টেকনিক্স, আর কি বললাম কোয়ান্টিফিকেশান বললাম বা সংখ্যায়ন বা পরিমাপন, ভ্যালু নিউট্রালিটি মূল্য নিরপেক্ষতা, আর বললাম সিস্টেমাটাইজেশন বা তোমার হচ্ছে পদ্ধতিকরণ, পিওর সায়েন্স বা বিশুদ্ধ বিজ্ঞানের কথা বলছে, আর একটা বলছে সংগতি সাধন বা ইন্টিগ্রেশন। এইটাকে অবশ্যই মনে রাখতে হবে। শর্টকাট বেশ কিছু নিয়ম এগুলো মনে রাখে অনেকে, যেটা RVT QVSP, মানে রেভেতে কুয়োভাসি স্পাই, এইভাবে মনে রাখে অনেকে। রেভেতে আর্থে হচ্ছে তোমার, যেটা বললাম আমাদের রেগুলারিটিসের কথা বলছে, রেগুলেশনের কথা বলছে, তারপর ভিতে ভেরিফিকেশানের কথা বলছে, তারপর টিতে টেকনিকের কথা বলছে, তারপর কিউতে আসছে তোমার কোয়ান্টিফিকেশানের কথা বলছে, তারপর ভিতে তোমার ভ্যালু নিউট্রালিটির কথা বলছে, তারপর এসতে তোমার সিস্টেমাটাইজেশনের কথা বলছে, পিতে তোমার পিওর সায়েন্স, আইতে ইন্টিগ্রেশন। এই যে রেভেতে কুয়োভাসি স্পাই, এইভাবে তুমি এটা মনে রাখতে পারো। এছাড়া বাংলাতে একটা প্রচলিত আছে, যেটা হচ্ছে নিয়মিত যাচাই করলে কৌশলে পরিমাণ মূল্য পাওয়া যায়, যা মানে পদ্ধতিগত বিজ্ঞানের সমন্বয়, এইভাবে মনে রাখতে পারো, যেটা তোমার সুবিধা। আমি এই রেভেতে কুয়োভাসি স্পাইতেই মনে রাখি। তো বিষয়টা হচ্ছে এটাই, 8টা নাম মনে রাখতে হবে, প্রত্যেকটার মানে কি বুঝে নিতে হবে, এবং প্রত্যেকটা যেন এমনভাবে বুঝতে নিতে হবে যাতে এর থেকে যদি কোনো বাক্য দেয়, যে ধরো নিয়মানুবর্তিতা সম্পর্কে কোনো একটা বাক্য বলে দিল, ধরো কোনো একটা বা ভেরিফিকেশন সম্পর্কে কোনো একটা বাক্য বলে দিল, সেটা যেন আমরা পড়ে বুঝতে পারি যে এটা এইটা সম্পর্কে বলা হচ্ছে, সেই ভাগে কিন্তু বুঝতে হবে। না বুঝলে পরে কিন্তু এই জিনিসগুলো ডাইরেক্ট নামও আসে, কিন্তু যদি কোনো দিন কঠিন প্রশ্ন হয় তাহলে কিন্তু এইগুলোই আসবে, যে এই যে এটা বলতে কি বোঝায়, সেটা কিন্তু আমাদেরকে বোঝার জন্য এই বিষয়গুলো পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে হবে। সেটা কি বোঝা সম্ভব হয়েছে এই 8টা? মানে এই 8টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টপিকের জন্য। এই টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বলি এই 8টা জিনিস, এটা কিন্তু একেবারে, কোথাও সমস্যা থাকলে বলো, তাহলে আমি আবার বলে দিচ্ছি কোনোটা, এই 8টার বোঝার ক্ষেত্রে সমস্যা নেই? না না, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এইগুলো গেল। তাহলে ডেভিড স্টোনের যে 8টা, উনি মাপকাঠি বলছেন। এবার যদি সাধারণভাবে আমরা বুঝতে চাই যে আচরণবাদ কী, আচরণবাদের বৈশিষ্ট্য কী, সেগুলো যদি বুঝতে চাই, তাহলে এখানে এই সহজভাবে যদি বোঝার জন্য এটা আমি লিখেছি। সেটা হচ্ছে একটা ঐতিহ্যগত পদ্ধতি বর্জন। এই যে আগের 3টে ঐতিহ্য সহজ ভাষায় আমরা এতক্ষণ অত আলোচনা করে নিয়েছি, যে ঐতিহ্যগুলো কী কী, সেই ঐতিহ্যগুলোকে বলছে কি বর্জন করতে হবে, করে আমাদেরকে একটা বৈজ্ঞানিক বা দৃষ্টিভঙ্গি যেটা মেনে চলতে হবে, যেগুলো আমি আলোচনা করলাম। আর একটা কি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিতে হবে। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি যেমন মানে আমাদের ডেভিড স্টোন বললেন কি পিওর সায়েন্সের কথা বললেন, যে রাষ্ট্রবিজ্ঞানকে একটা সায়েন্স হতে হবে, অর্থাৎ বিজ্ঞান হতে হবে, বিশুদ্ধ বিজ্ঞান হতে হবে। আর একটা কি মানবিক আচরণের অধ্যয়ন, মানবিক আচরণের অধ্যয়ন করে রাষ্ট্রবিজ্ঞান আচরণবাদীদের মতে। মানবিক আচরণ মানে কি, যে মানুষের আচরণটাকে ব্যাখ্যা, যেটা আমি এতক্ষণ ধরে ব্যাখ্যা করলাম প্রথমে ব্যাকগ্রাউন্ড হিসেবে, যে মানুষ কেন কাকে ভোট দেয়, মানুষ কোন সময় কেন কোন ডিসিশানটা নিচ্ছে, কেন একটা সময় মানুষ বিরোধে যাচ্ছে আর একটা সময় বিরোধে যাচ্ছে না, একই ঘটনা, একটা প্রেক্ষাপটে বিরোধ হচ্ছে, একটা প্রেক্ষাপটে বিরোধ হচ্ছে না, কেন সেটার জন্য মানুষের আচরণকে স্টাডি করতে হবে। আর একটা বললাম মূল্যবোধ নিরপেক্ষতা, অলরেডি আলোচনা হয়ে গেছে ডেভিড স্টোনের ওখানে। আর একটা কি বলছে, যে রাজনৈতিক কারকতাদের আচরণ, একইভাবে মানুষের আচরণ, যেমন রাজনৈতিক নেতারা কখন কেন কোন ডিসিশানটা নিচ্ছেন বা কোন সময় কোন ডিসিশানটা নিচ্ছেন না, সেটাও কিন্তু আচরণবাদী দৃষ্টিভঙ্গির একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে রাজনৈতিক নেতারা কেন কখন কি করছেন, মানে সেটা আমাদের বুঝতে গেলে সেটা কিন্তু আমরা তত্ত্বের মাধ্যমে বা একটা আমাদের নির্দিষ্ট তাদেরকে আমরা নিয়ম নীতির মধ্যে কিন্তু আমরা বুঝতে পারবো, যদি আমরা তাদেরকে দেখি, তাদের আচরণগুলোকে স্টাডি করি বা তাদের আচরণগুলোকে আমরা বিশ্লেষণ করি।
সেটা বিজ্ঞান বলছে, সেটা আচরণবাদীরা বলছে করা সম্ভব, যে আমরা করলে সেই বিশ্লেষণটা করলে পরে আমরা বুঝতে পারবো যে এই পরিস্থিতিতে একটা রাজনৈতিক নেতা কোন ডিসিশনটা নিতে পারে বা একটা ব্যক্তি কোন ডিসিশনটা নিতে পারে। আর একটা কি কোয়ান্টিফিকেশন, সেটা আগেই আলোচনা হয়ে গেছে। আর একটা কি বলছে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, যেটা আমরা বললাম ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একই বিষয় আলোচনা, সমন্বয়ের কথা বলছে, আন্তঃবিষয়ের কথা বলছে। আর একটা কি রাষ্ট্রবিজ্ঞানকে একটা স্বতন্ত্র বিষয় হিসেবে প্রতিষ্ঠা, অর্থাৎ এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে আচরণবাদী দৃষ্টিভঙ্গি আসছে, এখানে রাষ্ট্রবিজ্ঞানের যে উত্থান, রাষ্ট্রবিজ্ঞানের যে বিষয় হিসেবে যে উত্থান, সেটা কিন্তু এই আচরণবাদের সাথে একটা গুরুত্বপূর্ণভাবে সংযুক্ত। এটা কিন্তু আমাদের বুঝতে হবে, এটা আমরা 11-এ পড়ি, একটা চ্যাপ্টারে রয়েছে এখানে, যে রাষ্ট্রবিজ্ঞান যে একটা সাবজেক্ট বা বিষয় হিসেবে কিন্তু এতদিন প্রচলিত ছিল না সেইভাবে। মানে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়গুলো আলোচনা হতো, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বলে যে সাবজেক্টটা, সেটা কিন্তু এই আচরণবাদী এবং 1950 খ্রিস্টাব্দে আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশুনো হচ্ছে। সেটা পড়াশুনো হচ্ছে কিন্তু এই যে ডেভিড স্টোন, চার্লস মারিয়াম, এই যে এরা শিকাগো স্কুল করছে, এই যে আলোচনার প্রেক্ষাপট করছে, সেখান দিয়েই কিন্তু আচরণটা উঠে আসছে, এবং সেখান থেকেই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের একটা রাষ্ট্র বিষয় হিসেবে বা সমাজবিজ্ঞানের একটা শাখা হিসেবে কিন্তু, বা স্বতন্ত্র একটা ডিসিপ্লিন হিসেবে সেটা কিন্তু উঠে আসছে। ফলে এই আচরণবাদের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের একটা সাবজেক্ট হিসেবে, আবারও বলছি, রাষ্ট্রবিজ্ঞানের যে বিষয়, অর্থাৎ সাম্য, স্বাধীনতা, তোমার ক্ষমতা, কর্তৃত্ব, বা বিভিন্ন তত্ত্বের কথা যদি বলি, বিভিন্ন যে দৃষ্টিভঙ্গির কথা বলি, বিভিন্ন মতাদর্শের কথা বলি, সেগুলো ছিল, সেগুলো নিয়ে আলোচনা ছিল, কী হওয়া উচিত প্লেটো অ্যারিস্টটল বহুদিন আগেই বলে গেছে। রাষ্ট্র নিয়ে আলোচনা ছিল, সমাজ নিয়ে আলোচনা ছিল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী থেকে শুরু করে সমস্ত বিষয়ে আলোচনা ছিল। কিন্তু যেটা ছিল না সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান একটা বিষয় হিসেবে কখনো ছিল না। সেটা কিন্তু উঠে আসছে কখন? সেটা উঠে আসছে এই আচরণবাদী দৃষ্টিভঙ্গি যখন উঠে আসছে সেই 1950-এর দশকে আমেরিকাতে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখার বিষয়। আর একটা বিষয় কি বলছি, যে বিশ্লেষণের একক হিসেবে ব্যক্তি ও গোষ্ঠী, অর্থাৎ এতদিন কিন্তু ব্যক্তিকে গুরুত্ব দেওয়া হতো না। আমরা যদি প্লেটো অ্যারিস্টটল দেখি, তারা কিন্তু সমাজের কথা বলছে বা রাষ্ট্রের কথা বলছে, তারা কিন্তু ব্যক্তি বা কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা আইডেন্টিটি, যাকে সোজা কথায় বলতে গেলে বলে, কোনো একটা পরিচিতি, সেই পরিচিতির গুরুত্ব কিন্তু পাচ্ছে যখনই আচরণবাদ আসছে। সেটা আমি ব্যাখ্যা করলাম যখন এই বিভিন্ন ইলেকশনের প্রেক্ষাপটে বললাম যে কোন গোষ্ঠী কীভাবে চিন্তা করে তাদের, অর্থাৎ এই যে গোষ্ঠীগুলোকে কেন ভাঙতে হচ্ছে আমাদেরকে, এই যে অলরেডি এক্সিস্ট যে মানে রয়েছে যে সমাজে যে গোষ্ঠীগুলো, সেই গোষ্ঠীগুলো তারা কীরকমভাবে আচরণ করে সেটা বোঝার জন্য কিন্তু আমাদেরকে তাদেরকে যেমন গোষ্ঠী হিসাবে বুঝতে হচ্ছে, তেমনি ব্যক্তির আচরণের মধ্যেও যে বিভিন্নতা থাকতে পারে সেটা বোঝার জন্য আমাদেরকে আচরণবাদী প্রেক্ষাপটে কিন্তু বুঝতে হবে। এটা একটা গেল। আর একটা কি, অনানুষ্ঠানিক যে রাজনৈতিক প্রক্রিয়ার উপর গুরুত্ব আরোপ করতে হবে, অর্থাৎ শুধুমাত্র যে আমাদেরকে রাজনৈতিক দল, শুধুমাত্র নির্বাচনের উপর নয়, যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কথা যেগুলো বলছিলাম, বা জনমতের কথা বলছিলাম, রাজনৈতিক সামাজিকীকরণের কথা বলছিলাম, বা বিভিন্ন যে এনজিও বা বিভিন্ন যে অসরকারি যে বেসরকারি যে সংগঠন বা সংস্থা বা বিভিন্ন যে কার্যকলাপ চলে সমাজে, সেগুলোর গুরুত্বও কিন্তু বোঝার কথা বলছেন। অর্থাৎ শুধুমাত্র রাজনীতিকে বোঝার জন্য রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক নেতা তাদেরকে স্টাডি করলে হবে না, সমাজে অবস্থিত অরাজনৈতিক বিষয়গুলোকে, অর্থাৎ যে অনানুষ্ঠানিক রাজনৈতিক যে সংগঠনগুলো বা যে রাজনৈতিক কারকগুলো, তাদেরকেও আমাদেরকে বুঝতে হবে, সেটা কিন্তু এরা বলছে। এছাড়া তারা বলছে যে কি, বিজ্ঞানসম্মত পরিভাষার ব্যবহার তারা করার কথা বলছে। এটা সহজ জিনিস, যে কীভাবে কোনো রাজনৈতিক দলের নাম দেওয়া হচ্ছে বা কোনো একটা মানে যে প্রচারণা চলছে সেই প্রচারের নাম দেওয়া হচ্ছে, বা এখন তো আরও ভীষণ, এই যে আমাদেরকে এখন বিভিন্ন আমরা রাজনৈতিকভাবে যারা হচ্ছে আমাদেরকে পরামর্শ দান করে, অর্থাৎ যেমন আমরা আইপ্যাকের নাম জানি, বা তারা কী করে, তারা এমনকি কোন সময় কোন নেতা কোন ড্রেস পরবে, কোন সময় গিয়ে কী বক্তব্য রাখবে, কোন রঙের ড্রেসটা সে পরে বক্তৃতা রাখবে, সব কিছুই তারা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করে দেয় এবং কেন সেটা করবে সেটা বলে দেয়। ফলে এটা একেবারে বিজ্ঞানসম্মতভাবে আমাদেরকে করার কথা কিন্তু আচরণবাদীরা বলেছে। এই গেল সাধারণ বৈশিষ্ট্য। এখানে বোঝার কোনো সমস্যা হয়েছে? হ্যালো, বোঝা গেছে? হ্যাঁ, বুঝা গেছে। প্রশ্ন আছে কোনো নাকি? প্রশ্ন নেই। বেশ, তাহলে এবার যেটা গুরুত্বপূর্ণ, যেগুলো মনে রাখার বিষয়, সেটা হচ্ছে প্রথম কথা, আমি যে নামগুলো দিচ্ছি সেগুলো তো অবশ্যই মনে রাখতে হবে। এই যে এখানে কতগুলো নাম দিয়েছি, এখানে 14টা যে নাম রয়েছে, প্রত্যেকের নাম মনে রাখতে হবে, কিন্তু নামের পাশাপাশি যাদের বই মনে রাখতে হবে সেগুলো আমি হলুদ করে দিয়েছি। যেমন গ্রাহাম ওয়েলসের নাম মনে রাখলেই যথেষ্ট, আর্থার বেন্টলের নাম মনে রাখাই যথেষ্ট, কিন্তু চার্লস মেরিয়ামের এই বইটা কিন্তু মনে রাখতে হবে, সাল মনে রাখতে হবে, এবং তিনি শিকাগো ধারার একজন প্রতিষ্ঠাতা, এরা মনে রাখতে হবে। চার্লস ক্যাটলিনের নামটাই যথেষ্ট।
হ্যারাল্ড ল্যাসয়ের বইগুলো মনে রাখতে হবে, বইটা যে পলিটিক্স হু গেট হোয়াট হোয়েন অ্যান্ড হাউ, খুব গুরুত্বপূর্ণ বই, সাল্ট সমেত মনে রাখবে। ডেভিড স্টোনের বই দুটোর নাম মনে রাখবে, নাম তো অবশ্যই মনে রাখবে। ডেভিড স্টোনের ইনপুট আউটপুটের যে ধারণা দিয়েছেন সেটা মনে রাখবে। ইনপুট আউটপুটের ধারণা আমরা পড়ব পরবর্তীকালে। ডেভিড স্টোন রয়েছে, সিস্টেম থিওরি রয়েছে, সেগুলো আরও ডিটেলসে পড়া হবে, ওই জন্য আমি আর বিশেষ ব্যাখ্যা করছি না এখানে। মূলত আমি যেটা বলতে চাইছি, এই যে রবার্ট ডালের ক্ষেত্রে একই কথা, নাম বই সব মনে রাখতে হবে। গ্যাব্রিয়েল অ্যালমন্ডের নাম বই সব মনে রাখতে হবে, বাকিগুলো শুধু নাম মনে রাখলেই যথেষ্ট। এটা হচ্ছে বক্তব্য। এই 14 জনের নাম আর এই বইগুলোর কথা, এই বইগুলো এবং ডেভিড স্টোন, ল্যাসওয়েলস এবং ম্যারিয়ামের এই যে অবদানটাকেও আমাদেরকে মনে রাখতে হবে, এগুলো মনে রাখার বিষয়। এবার যেটা আসছে সেটা হচ্ছে এই আচরণবাদ যে হলো, এই আচরণবাদ যে আলোচনা হলো, তার কি সমালোচনা কিছু নেই? তার কি সমালোচনা, কত রকমভাবে সমালোচনা হতে পারে? এই যে ট্র্যাডিশনাল যে দৃষ্টিভঙ্গিগুলো আমরা পড়লাম, তারা এদেরকে সমালোচনা করছে। যে ট্র্যাডিশনালিজম মানে আমরা যে 3টে তাত্ত্বিক আগের দিন পড়লাম, 3টে তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, তারা এরা সমালোচনা করছে। তাদের মধ্যে কারা? লিও স্ট্রস যে সমালোচনা করছে, তারা বলছে যে মূল্যবোধ, অর্থাৎ এই যে মানুষের যে ব্যক্তিত্ব, মানুষের ব্যক্তিগত যে ব্যবহার, মানুষের ব্যক্তিগত যে আচরণ, মানুষের ব্যক্তিগত মতামত, সেটা ছাড়া যদি আমরা সমাজবিজ্ঞান আলোচনা করি, তাহলে আমরা ভালো মন্দের কোনো পার্থক্যই করতে পারবো না। অর্থাৎ যদি আমরা মানুষের আচরণটাকে না বুঝি, মানুষের মূল্যবোধটাকে না বুঝি, মানুষের মানসিকতাটাকে না বুঝি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে কোনটা ভালো কোনটা খারাপ। অর্থাৎ এখানে একটা উদাহরণ আছে, বিশিষ্ট উদাহরণ, যেমন আমরা ওয়েমার জার্মানি, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জার্মানি কিন্তু একটা গণতন্ত্র ছিল, গণতান্ত্রিক দেশের একজন নির্বাচিত শাসক ছিলেন হিটলার। তাহলে যদি আমরা খাতায় কলমে দেখি, খাতায় কলমে তো একজন গণতান্ত্রিক রাষ্ট্রের মানে একজন রাষ্ট্রপ্রধান, তিনি তো খুব ভালো শাসক হওয়ার কথা, তাহলে তিনি কেন স্বৈরাচারী হলেন? তিনি কেন ফ্যাসিবাদীর জনক হলেন? কেন তিনি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা গড়ে তুললেন? তার কারণ এটাই যে তার যে প্রকৃতিটা, হিটলারের যে মানসিক প্রকৃতি বা হিটলারের যে শাসন প্রকৃতি, সেটাকে আমরা বুঝতে চেষ্টা করিনি। তাতে এই যে আচরণবাদী দৃষ্টিভঙ্গিতে যদি আমরা শুধু ব্যাখ্যা করি, তাহলে আমরা দেখব যে হিটলার একটা গণতান্ত্রিক দেশের রাষ্ট্রপ্রধান, তাহলে হিটলার খুবই একটা সুশাসক হয়ে উঠবে ভবিষ্যতে। কিন্তু যদি আমরা তার মূল্যবোধটাকে বোঝার চেষ্টা করি, যদি তার ভালো মন্দের পার্থক্যটা একই মানে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে তার প্রকৃতিটাকে আমরা তাহলে কনসিডারেশনে আনবো, তার বিবেচনায় আনবো, তাহলে আমরা বুঝতে পারবো যে তাহলে কিন্তু হিটলার একজন ভালো শাসক হবেন না। এটাকে আমাদের বুঝতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ সমালোচনা যে আমাদেরকে মূল্যবোধটাকে ছেড়ে সমাজবিজ্ঞান আলোচনা সম্ভব নয়। সোজা কথায় যদি বলি, লিও স্ট্রস এই সমালোচনাটা করছে। আরেকটা সমালোচনা কী করছেন? আরেকটা সমালোচনা করছে শেলডন ওলিন। তিনি বলছেন যে তার এসব বইয়ের নাম মনে রাখার প্রয়োজন নেই, যা সমালোচনার মূল কথাটা মনে রাখাই যথেষ্ট এখানে। এরা বলছে যে আচরণবাদীদের পদ্ধতি হচ্ছে, এখানে কোনো রাষ্ট্রদর্শনের উদ্দেশ্যই মানে রাষ্ট্রদর্শনের যে উদ্দেশ্য, অর্থাৎ রাষ্ট্রের যে দর্শন, যেটা এতদিন আলোচনা হয়ে এসছে, আগের দিন যে রাষ্ট্র দর্শনের কথা বললাম, যে সেই রাষ্ট্র দর্শনের যে গুরুত্ব, অর্থাৎ যে কি হওয়া উচিত, আদর্শ রাষ্ট্র কেমন হওয়া উচিত, কেমনভাবে মানুষ ভালো জীবন, গুড লাইফ পেতে পারে, সেটার যে উদ্দেশ্য সেটাই সফল হচ্ছে না। মানুষের মানে আসলে শুধুমাত্র আমরা সংখ্যার পিছনে ছুটছি, শুধুমাত্র আমরা দেখছি যে কার ভোট কত, কোন মানুষ কিভাবে করলে আমরা বেস্ট রেজাল্ট পেতে পারি, কিন্তু আমরা আচরণটা বোঝার চেষ্টা করছি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে, কিন্তু আমরা বুঝতে পারছি যে মানুষের জীবন কীভাবে ভালো হতে পারে, মানুষের জীবন কোনটা করলে আদর্শ হতে পারে, সেটা আমরা বোঝার চেষ্টা করছি না। ফলে এটার নৈতিকতা বিসর্জন দিয়েছে, ফলে এটার কোনো প্রাসঙ্গিকতাই নেই। এটা হচ্ছে শেলডন ওলিনের সমালোচনা। আরেকটা সমালোচনা হচ্ছেন ক্রিশ্চিয়ান বে। নাম মনে রাখার আবারও বলছি প্রয়োজন নেই, শুধুমাত্র সমালোচনাটা মনে রাখলেই হবে। লিও স্ট্রসের যে সমালোচনা সেটা কী ছিল? সেটা হচ্ছে মূল্যবোধ ছাড়া মানে এটাকে মানে রাষ্ট্রবিজ্ঞান বা কোনো সমাজবিজ্ঞান পড়ার কোনো মানে হয় না, কারণ সেখানে আমরা ভালো মন্দ তফাৎ, তার প্রকৃতি না বুঝলে, মূল্যবোধ না বুঝলে বুঝতে পারবো না। শেলডন ওলিন কী বললেন? তিনি বলছেন যে আমরা যদি রাষ্ট্রদর্শন না বুঝি, তাহলে আমাদের রাষ্ট্রবিজ্ঞান পড়ার কোনো প্রাসঙ্গিকতা থাকে না, নৈতিকতা বিসর্জন দিয়ে কোনো রাষ্ট্রদর্শন আলোচনা করা সম্ভব হবে না। ক্রিশ্চিয়ান কী বলছেন? তিনি বলছেন যে এখানে শুধুমাত্র মানে এটা একটা রাজনীতি হওয়ার একটা অভিনয়, ছদ্ম রাজনৈতিক, মানে কি এখানে শুধুমাত্র বলছে যে কত ভোটের সংখ্যা, কত শতাংশ, এটা এই যে সামান্য বিষয়, অর্থাৎ খুব উপরে উপরে আলোচনা করা হচ্ছে, কিন্তু মানুষ কতটা ন্যায় বিচার পাচ্ছে, মানুষ কতটা সমাজে সাম্য বা স্বাধীনতা অধিকার ভোগ করছে, মানুষের অধিকার কতটা রয়েছে, মানুষ কতটা অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার ভোগ করছে, সেগুলো নিয়ে এরা আলোচনা করছে না। আচরণবাদ শুধু সংখ্যা বলছে যে কোন মানুষ কখন কোন ডিসিশনটা নেবে, তার সংখ্যা দিয়ে তারা বিচার করছে। খুবই সামান্য একটা ন্যারো একটা দৃষ্টিভঙ্গি, এটা একটা সমালোচনা। এবার মার্ক্সবাদী যারা, তারা কীভাবে সমালোচনা করছে? তারা বলছে যে এরা একটা স্ট্যাটাস কো মেনটেন করে, অর্থাৎ স্থিতাবস্থাটাকে এরা বজায় রাখছে।
অর্থাৎ এরা মার্ক্সবাদী, প্রথমে এখানে মার্ক্সবাদ আমরা পড়ব, পরবর্তী টপিকেই রয়েছে, এরপরে উত্তরাধুনিকবাদ, তারপর মার্ক্সবাদ রয়েছে। মার্ক্সবাদের মূল কথা যদি বলি, মার্ক্সবাদ বলছে যে শ্রেণীহীন সমাজ হবে যেখানে কোনো রাষ্ট্রের অবস্থান থাকবে না। তাহলে এরা বলছে যে এই যে রাষ্ট্র, এটা একটা উদারনৈতিক ধারণার একটা বুর্জোয়া মডেল, এটা একটা বুর্জোয়া উদারনৈতিক মডেল, যেটার মাধ্যমে কিন্তু তারা শোষণ করছে সমাজকে। এটা মার্কিন পুঁজিবাদ বা সাম্রাজ্যবাদের একটা পদ্ধতি বলে তারা সমালোচনা করছে, যে তারা যে অবস্থাটা রয়েছে, অর্থাৎ যে শোষণ, তারা দেখিয়েছে বিভিন্ন পদ্ধতি। মার্ক্সবাদ যখন পড়বো আমরা আরও বিশদে দেখব যে বিভিন্ন সমাজে দাস মালিকের সময় যেমন দাস মালিক দাসকে শোষণ করতো, সামন্তত্ব প্রভু যেমন সামন্তদের সময় শোষণ করতো, তেমনি গণতান্ত্রিক ব্যবস্থায় যারা হচ্ছে পুঁজিপতি, তারা কিন্তু আমাদের এই যে শ্রমিককে তারা একইভাবে শোষণ করে। এই যে ইতিহাসের ধারায় তারা দেখানোর চেষ্টা করছে যে এই স্ট্যাটাস কো বা এই যে অবস্থা ছিল যে একদল শাসক হবে আর তারা শোষণ করবে, এই স্থিতাবস্থা সবসময় বজায় ছিল, আচরণবাদ সেইটাকেই বজায় রাখছে, তার বেশি কিছু করছে না। সমালোচনাটা সোজা কথা এটা। আর একটা কি, তারা বলছে এরা হচ্ছে শুধুমাত্র পশ্চিমী অর্থাৎ পাশ্চাত্যের যে বিজ্ঞানসম্মত বা মূল্য নিরপেক্ষ যে দাবি করছে, এটা আসলে একটা রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট। অর্থাৎ এদের যে সমালোচনাটা, এরা বলছে যে এই যে রাজনৈতিক ব্যবস্থাটাই তো ভ্রান্ত, এই যে রাষ্ট্র ব্যবস্থা, এই যে মানুষকে শোষণের একটা যন্ত্র রাষ্ট্র, সেটা তো ভ্রান্ত। ফলে এখানে যে তার বৈজ্ঞানিকীকরণ, এটা শুধুমাত্র মানুষের চোখে ধোকা দেওয়া ছাড়া আর কিছু না। এখানে কোনো শাসন হচ্ছে না, এটা হচ্ছে একমাত্র পশ্চিমী যে তাদের মূল্যবোধ, তারা কত উচ্চ শাসক, তারা কত মানুষের কথা ভাবে, সেইটা একটা তারা দেখার জন্য একটা রাজনৈতিক চক্রান্ত মাত্র, তার বেশি কিছু তারা বলছে না। এই দুটো সমালোচনা মার্ক্সবাদীরা করছে। এছাড়া তার আরও সমালোচনা যেগুলো পদ্ধতিগত বা আচরণগত সমালোচনা, যেটা কি, তারা মানুষের মনের যে জটিলতা, প্রাকৃতিক বিজ্ঞান, সেটাকে তারা মানে এটা কোনোদিন এই যে সংখ্যার মাধ্যমে কি ধরা সম্ভব? একটা মানুষ ধরো না, বিষয়টা এইভাবে বোঝার চেষ্টা করো যে আমাদের যে ভোটের সময় যে আমরা মানে প্রি পোল দেখি না, যেটাকে বলে কি বলে ওটাকে, রিপোর্ট দেওয়া হয় যে কোন মানুষ কোন সরকার কতটা কারা কতটাগুলো আসন পাবে, এই যেটা মানে আমাদেরকে দেওয়া হয়, আমাদের সামনে আসে। তো এটা তো প্রি পোল করা হয়, পোস্ট পোল করা হয়, মানে ভোটের আগে করা হয়, ভোটের পরে করা হয়। এই যে বিষয়গুলো, এগুলো তো মানুষের সঙ্গে কথা বলেই করা হয়। কিন্তু এমন তো হতে পারে যে মানে যারা কথা বলছে বা যারা গবেষক, তারা যাদের সাথে কথা বলছে তারা ভোট দিয়েছে এক্স পার্টিকে, কিন্তু যখন তারা মানে কথা বলছে তাদের সাথে, তারা বলছে না আমরা এক্সকে দিইনি, আমরা ওয়াইকে দিয়েছি। বলতেই পারে, সেটা বিভিন্ন কারণে বলতে পারে, ভয়ের কারণে বলতে পারে, ইচ্ছা করে বলতে পারে, বলবো না বলে বলতে পারে, বিভিন্ন কারণে বলতে পারে। ফলে মানুষের মনে যে জটিলতা, কেন সে কী করছে, সেটা কি প্রাকৃতিক বিজ্ঞানের মতো সহজ সরলভাবে অঙ্কের মাধ্যমে বোঝানো সম্ভব? তারা বলছে না, এটা পদ্ধতিগতভাবে সম্ভব নয়। মানুষ যদি ইচ্ছা করে লোকাবে, তাহলে লোকাবে, তুমি কিছুতেই তার মনের কথা বুঝতে পারবে না, সম্ভব নয় সেটা। আর একটা বিষয় কি বলছে, যে এটা গবেষণা করতে গেলে প্রচুর ব্যয়। অর্থাৎ তুমি যে বুঝতে, একটা মানুষের আচরণ বুঝতে চাও, মানে তাকে তুমি তো সরাসরি তো মানুষকে সংখ্যায় পরিণত করা মানে কতটা কঠিন, তাকে তুমি কতগুলো ভাবে কোশ্চেন করছো, মানে বিভিন্নভাবে প্রশ্ন করতে। ধরো এই যে আমি একটা উদাহরণ দিয়েছিলাম কি, গণতন্ত্রের প্রকৃতি, যদি আমরা ভাবতে চেষ্টা করি যে গণতন্ত্রের প্রকৃতি কেমন, আমরা বুঝতে চেষ্টা করবো, তাহলে মানুষকে কী প্রশ্ন করবো আমরা, যে আপনি কি ভোট দেন, আপনি কি সভা সমিতিতে অংশগ্রহণ করেন, আপনি কি নিয়মিত রেশন দোকানে রেশন তোলেন, আপনি কি মনে করেন কখনো কথা বলতে গিয়ে যে আপনি ভয় পাচ্ছেন? কত রকম প্রশ্ন করে তার যে একটা মানসিক চরিত্র বা একটা মানসিক অবস্থা বোঝার চেষ্টা করতে হচ্ছে। তাহলে এটাতে একটা মানুষের পিছনে যদি এত সময় দিতে হয়, তাহলে সেটা কিন্তু অত্যন্ত ব্যয়বহুল হবে এবং অত্যন্ত সেটা মানে তবুও তার ফলে কতটা তোলা যাবে, সেটা যেটা বলছে যে জটিলতা কতটা বোঝা সম্ভব, সেটা কিন্তু পরিষ্কার নয়। আর একটা কী বলছে, এটা হচ্ছে অগভীর গুরুত্বহীন সাধারণীকরণ। ঠিক আছে, এটা মানে খুব মানে এটাকে তো অতটাও নির্দিষ্ট করে বলা সম্ভব নয় যে এটা কতটা এটা সত্যি 100% সত্যি। যেমন প্রাকৃতিক বিজ্ঞানে আমরা জানি H2O মানে জল হবে, 2+2 মানে 4 হবে, কিন্তু সমাজবিজ্ঞানে যে দলিত মানেই মায়াবতীকে ভোট দেবে, মুসলিম মানেই বিজেপিকে ভোট দেবে না, এত সরলীকরণ কিন্তু করা যায় না। ফলে এটা একটা পদ্ধতিগতভাবে এই সমালোচনাগুলো কিন্তু করা যায়। এবার সাধারণভাবে রাষ্ট্রবিজ্ঞানের যদি সমালোচনাগুলো করা যায়, সেটা কি বলছে, এরা মূল্যবোধকে বর্জন করছে। আগেই আলোচনা করা হয়েছে মূল্যবোধকে তারা কেন বর্জন করছে। মূল্যবোধকে মানে মূল্যবোধকে তারা গুরুত্ব দিচ্ছে না, মানুষের আচরণকে তারা গুরুত্ব দিচ্ছে শুধুমাত্র তারা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে, অর্থাৎ শুধুমাত্র সংখ্যা দিয়ে। তারা মানুষের যে ভ্যালুজ, সেগুলোকে তারা গুরুত্ব দিচ্ছে না, তারা অতিরিক্ত বিজ্ঞান নির্ভরতা হয়ে পড়ছে। এটা একটা গুরুত্বপূর্ণ সমালোচনা, যে শুধুমাত্র তারা পিওর সায়েন্সের কথা বলছে, কিন্তু মানুষকে তো পিওর সায়েন্স মানে কতটা করা যায় সেটা তারা সমালোচনা করছে।
এটাকে একাডেমিক্যালি একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে মানে ফোকাস করা হচ্ছে যে একটা বিজ্ঞান, এই যে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে একটা একাডেমিক্যালি একটা সাবজেক্ট হিসেবে গড়ে তোলা হচ্ছে, যেখানে শুধুমাত্র তথ্যভিত্তিক মানে গবেষণা হবে, যেখানে মানুষের ভোটাধিকার, ভোটের মানুষ কেমন আচরণ করবে সেটা তোলার কথা বলা হচ্ছে, যেটা আমেরিকা করছে, সেটা একটা একাডেমিক গুরুত্ব আছে, কিন্তু তার বাইরে কিছু না। এটা স্ট্যাটাস কোয়া মেনটেন করছে, যেমন আমরা আলোচনা করলাম যে যে অবস্থাটা আছে সেটাই মানে তারা বজায় রাখছে। সামাজিক দায়বদ্ধতার অভাব, তাদের কোনো রেসপন্সিবিলিটি নেই, তারা দেখছে না যে কোনটা মানুষের জন্য ভালো হবে, সমাজের জন্য ভালো হবে, রাষ্ট্রের জন্য ভালো হবে, এটা তাদের কাছে কোনো গুরুত্বের বিষয় না। তাদের কাছে গুরুত্ব কি? তাদের কাছে গুরুত্ব মানুষের আচরণটা কি, একটা রাজনৈতিক দলের কাছে কোনটা গুরুত্বপূর্ণ হবে, একটা মানুষ কেন ভোট দিচ্ছে, কেন ভোট দিচ্ছে না, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। মানুষের আচরণের পূর্বাভাস, শুধুমাত্র মানুষের আচরণের পূর্বাভাস দিতে চাইছে, কিন্তু সেটা কতটা সম্ভব, প্রশ্নটা তো এখানেই, যেটা বারবার তোলা হচ্ছে, যে মানুষের যে আচরণ সেটা তো কোনো একটা নির্দিষ্ট ফ্যাক্টরের উপর নির্ভর করে না। ফলে তাদের আচরণে কতটা সম্ভব, কতটা প্রেডিক্ট করা সম্ভব, সে যদি মিথ্যে বলে, সে তার মতামতকে, তার মনের ভাবকে সে প্রকাশ না করে, তাহলে আমরা কিভাবে বুঝবো যে সে মিথ্যে বলছে? বোঝার অনেক পথ আছে, কিন্তু তাকে দিয়ে তো সেই মিথ্যাটা মানে যে বলছে সেটা যদি বুঝেও গেলাম, তাতে আমার করণীয় কি? আমি কিভাবে তার মিথ্যেটাকে সত্যি হিসেবে আমার গবেষণায় তুলে ধরব? ফলে এই যে জটিলতাটা, এটা কিন্তু মানুষের গবেষণার ক্ষেত্রে, সরাসরি বিজ্ঞান করে তোলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা সমালোচনা। আর একটা সমালোচনা, সবচেয়ে বড় সমালোচনা কি, ডেভিড স্টোন নিজেই এই আচরণবাদের সমালোচনা বুঝতে পেরে তিনি কিন্তু মানে তোমার আচরণবাদী দৃষ্টিভঙ্গি দিচ্ছেন। এটা একটা গুরুত্বপূর্ণ সমালোচনার একটা ফসল, যে আচরণবাদ যে অতিরিক্ত বিজ্ঞান নির্ভর হয়ে পড়ে তার যে স্বতন্ত্রতা হারিয়েছে বা তার যে গুরুত্ব হারিয়েছে, সেটা মানে তার যে দৃষ্টিভঙ্গিগত যে কিছু সীমাবদ্ধতা থেকে গেছে, তার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ এটাই যে সেই ডেভিড স্টোন, যে কিনা আচরণবাদ দৃষ্টিভঙ্গি মানে সেইভাবে প্রচার করলেন এবং বিখ্যাত করলেন, তিনি কিন্তু তার 2 দশক পরে, অর্থাৎ 1950-এর পর 1968-70-এর দশকে তিনি উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গি আনলেন। সেই মানে আচরণবাদী দৃষ্টিভঙ্গিটা আমরা পরের ক্লাসে পড়বো, উত্তর আচরণ বা উত্তর ব্যবহারবাদ। এবার এই যে আচরণবাদ পড়লাম, তার কি কোনো গুরুত্ব নেই? আমরা তো সমালোচনা পড়লাম, আচরণবাদ কি পড়লাম, আচরণবাদের সংজ্ঞা পড়লাম, আচরণবাদের 8টা ডেভিড স্টোনের বৈশিষ্ট্য পড়লাম, তার বেশ কিছু রাষ্ট্রবিজ্ঞানের প্রেক্ষিতে সাধারণভাবে কী কী বৈশিষ্ট্য হতে পারে পড়লাম, তার বিভিন্ন সমালোচনা পড়লাম, সমালোচনার প্রেক্ষিতে মার্ক্সবাদী সমালোচনা পড়লাম, তার যে কোন পদ্ধতিগত কী কী সমালোচনা হতে পারে পড়লাম। এবার পড়ছি যে তার তাত্ত্বিক গুরুত্ব কী, এটার প্রয়োজনীয়তাটা বা কী ছিল। এটা কি একেবারেই ব্যর্থ, শুধুমাত্র বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিচ্ছে, এর কোনো গুরুত্ব নেই? গুরুত্ব অবশ্যই আছে। সেটা কি, এরাই প্রথম যারা রাষ্ট্রবিজ্ঞানকে শুধুমাত্র কল্পনা নয়, যারা বাস্তব আলোচনার মধ্যে এনেছে। এরা অভিজ্ঞতাবাদী যে চিন্তাভাবনা, অভিজ্ঞতা মানে মানুষ যেটা দেখছে, যেটা ছুঁইতে পারছে, যেটা ছুঁয়ে দেখতে পারছে, মানুষ যেটা স্বচক্ষে দেখতে পাচ্ছে, ইন্দ্রিয়গ্রাহ্য যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাকে তারা কিন্তু কাল্পনিক চিন্তাভাবনার পরিবর্তে ইন্দ্রিয়গ্রাহ্য যে চিন্তাভাবনা, সেটাকে তারা তুলে আনছে, বাস্তব যে চিন্তাভাবনা সেটা তুলে আনছে। আর একটা কি, এরা রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে নতুন নতুন বিষয় তুলে আনছে। যেমন এতদিন রাষ্ট্রবিজ্ঞানে কী আলোচনা করা হতো, রাষ্ট্র, ভালো সমাজ, ভালো জীবন, কী হওয়া উচিত, এই চিন্তাভাবনাগুলো। কিন্তু এখন তারা কী আনছে, ভোটদানের প্রক্রিয়া, মানুষের কীভাবে মানুষ সামাজিকীকরণ হচ্ছে, মানুষের যে রাজনৈতিক সংস্কৃতি কেমন, মানুষের আচরণ কেমন, মানুষের জনমত কেন, মানে জনমত কীভাবে পরিবর্তন হচ্ছে, কোন সময়ে কোন প্রেক্ষাপটে কোন বিষয়ের প্রেক্ষিতে পরিবর্তন হচ্ছে, কেন পরিবর্তন হচ্ছে, এগুলো তারা আলোচনা করছে। এছাড়া কি এরা একটা গুরুত্বপূর্ণ যেটা এদের কন্ট্রিবিউশন, সেটা হচ্ছে এরা বলছে যে একটা পদ্ধতিগত সুশৃঙ্খলতা রয়েছে, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বা যেটা বৈজ্ঞানিক সমাজবিজ্ঞান, সেটা আলোচনার ক্ষেত্রে একটা পদ্ধতির কথা বলছে, অর্থাৎ সেই পদ্ধতিটা না থাকলে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করা সম্ভব না। যেটা আমি বলছিলাম, গবেষণার ক্ষেত্রেও বললাম, বা মানে চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে বলি, বিজ্ঞানের ক্ষেত্রে বলি, একটা পদ্ধতি, সুশৃঙ্খলতা থাকবে এবং সেটা স্পষ্ট থাকবে, সেটা কিন্তু প্রয়োজনীয়তাও রয়েছে। ফলে সেটা একটা আচরণবাদের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা। এই গেল ব্যবহারবাদ বা আচরণবাদের আলোচনা। এখানে গুরুত্বপূর্ণ যেটা বলে দিলাম বারবার করে, সেটা হচ্ছে ডবার্ডাল, ডেভিড স্টোন, ট্রুম্যানের মানে সংজ্ঞাগুলো বুঝতে হবে, কবে এই যে বিবর্তনটা বুঝতে হবে, সেখান থেকে আমাদের নামগুলো মনে রাখতে হবে। এখান দিয়ে দুটো, এখান দিয়ে চার্লস মেরিয়ামকে বুঝবো, চার্লস মেরিয়ামের নাম মনে রাখবো, চার্লস মেরিয়ামের বইয়ের নাম মনে রাখবো, এখান থেকে কোন সালে এগুলো হচ্ছে সেটা মনে রাখবো, ডেভিড স্টোনের বইয়ের নাম, ডেভিড স্টোনের 8টা যে ভিত্তি, সেগুলো বুদ্ধিভিত্তিক ভিত্তি, সেগুলো অবশ্যই একদম জলের মতো মুখস্থ রাখতে হবে। প্রয়োজনে এই যে রেবেতে কুয়োবাসী স্পাই হোক বা বাংলাতে হোক, যেভাবে খুশি মনে রাখতে হবে, তার ব্যাখ্যাটা বুঝতে হবে, বুঝে নিতে হবে। এবার যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো মনে রাখার বিষয় না, শুধুমাত্র বুঝে নেওয়ার বিষয়। এরপর যে চিন্তাবিদগুলো যেগুলো নাম বললাম, প্রত্যেকের নাম প্লাস যাদের বইয়ের নাম তাদেরকে আমি হলুদ করে দিয়েছি এরকমভাবে। আর কি, আর যেটা হচ্ছে সেটা সমালোচনার মধ্যে যে ঐতিহ্যবাদী যারা ছিল তাদের কী সমালোচনা রয়েছে, মার্ক্সবাদীদের সমালোচনা রয়েছে,
আচরণবাদীদের যে পদ্ধতিগত সীমাবদ্ধতা রয়েছে আর সাধারণভাবে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে সমালোচনাগুলো বুঝে নেওয়ার বিষয় আর গুরুত্বটাও বোঝার বিষয়, এর বাইরে আর কিছু এই টপিকে নেই। তাহলে বলো কি বোঝা গেল? হ্যাঁ, বুঝা গেছে। তো কোনো সমস্যা নেই? তাহলে কি আমি খুব ভালো পড়াচ্ছি নাকি আমি বোঝাতে পারছি না? মানে তুমি খুব ভালো বুঝে নিচ্ছ, আমি বুঝতে পারছি না, কোনো সমস্যা নেই? না না, ভালো পড়ানো হচ্ছে। ভালো পড়ানো হচ্ছে না নাকি খুব পড়ানো, খুব খারাপ পড়ানো হচ্ছে যেটা বোঝা সম্ভব না? যাই হোক, আজকে অনেকটা মাথার উপর দিয়েও খানি গিয়েছে, কারণ আমি তো হ্যাঁ ব্যস্ত এলাম তাই। হ্যাঁ, বোঝা যায়নি, কোনটা বোঝা আমি তো যায়নি? বাইরে বাইরে ছিলাম সেরকম বোঝা যায়নি ঠিকঠাক কোনটা মাথার উপর দিয়ে গেছে কোনটা? বুঝা গেছে। বোঝা গেছে কিন্তু আরেকটু শুনতে হবে, তাই তো? আরেকবার শুনতে হবে। হ্যাঁ ঠিক আছে, যাই হোক, পরের দিন কিন্তু আর ছাড় নেই, পরের দিন বলতেই হবে, না বললে পরে এইভাবে ছেড়ে দিলে হবে না বিষয়টা। ঠিক আছে, তাহলে এগুলো পড়ে ফেলো। আমার একটা কোশ্চেন ছিল, বলে ফেলো। মানে পশ্চিমবাংলার মধ্যে কিছু আমার কাছে আছে, মানে পশ্চিমবাংলাকে বলতে মানে এখন দিবস টিবস হবে তো পশ্চিমবাংলা। বুঝলাম না, পশ্চিমবঙ্গের মধ্যে? ওয়েস্ট বেঙ্গলে যে দিবসটা এখন শনিবার করবে বলছে না, মানে সরকার যেটা, হ্যাঁ, ওটার উপরে আমার কাছে কিছু আছে, তার জন্য কি ওটার উপর বলতে হবে? স্টাডি মেটেরিয়াল। বিএড কলেজে বলতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখছি। সেরকমভাবে নেই তো, খুঁজে দেখতে হবে আর কি, দেখে যদি থাকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটার কোশ্চেন আর নোটটা তো পাঠিয়ে দিয়েছি অলরেডি, আর উত্তরগুলো যেগুলো হচ্ছে হয়ে যাওয়ার পর যেমনভাবে লিখে পাঠাবে, তারপর উত্তরগুলো পাঠিয়ে দেবো, উত্তর সব রেডি করা আছে। ঠিক আছে। আর পড়াশোনাটা করতে হবে, এইভাবে কিন্তু ছেড়ে দিলে হবে না, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, আমি কি মানে আলোচনা মানে লাভজনক হচ্ছে কি কিছু? মানে বোঝার মতো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত নাকি?